It shows the IELTS test format. এটা যদি আমরা জেনেও থাকি তারপরেও একটু ভালো করে জানবো। যেমন there were four modules in the IELTS test: listening, reading, speaking and writing. আচ্ছা, যেই সিরিয়ালে রিয়েল এক্সামটা হয়, প্রথমে লিসেনিং এক্সাম হয়, তারপরে লিসেনিং প্রশ্ন নিয়ে নেওয়া হয়। অ্যান্সার শিটের এক পৃষ্ঠায় থাকে লিসেনিং অ্যান্সার শিট, আরেক পৃষ্ঠায় থাকে রিডিং অ্যান্সার শিট। সো এই জন্য লিসেনিং প্রশ্নটা নিয়ে নেওয়া হয়, অ্যান্সার শিট নেওয়া হয় না, কারণ রিডিং এখনো বাকি আছে। তারপরে রিডিং প্রশ্নটা দেওয়া হয়, সেকেন্ড হয় রিডিং, একই সাথে একই সিটিং এ একই বসায় এক্সাম হলে। তারপরে রিডিং এর প্রশ্নটা দেওয়া হয় এবং টাইম হচ্ছে লিসেনিং এর 40 কোয়েশ্চেন্স, 4 সেকশনস, 4টা সেকশন থাকে, প্রতি সেকশনে 10টা করে প্রশ্ন থাকে, অ্যারাউন্ড 30 মিনিটস। তার মানে টেপটা বা স্পিচটা বাজবে 30 মিনিট মতো, মানে এটা অ্যাপ্রক্সিমেটলি আর কি, সময় ধরে একেবারে নির্দিষ্ট তা না, 29 হতে পারে, 30 হতে পারে, 31 হতে পারে, বাট অ্যারাউন্ড 30 মিনিটস। তারপরে আপনাকে লিসেনিং যখন টেপ বাজাটা শেষ হয়ে যাবে, সো প্রশ্ন হচ্ছে ওয়্যার ডু আই রাইট মাই অ্যান্সার। তাহলে স্পিচ শুনতে শুনতেই প্রশ্নের উপরেই উত্তর লিখতে হবে প্রথমে, এন্ড দ্যাট ইজ ইউর রাফ অ্যান্সার, দ্যাট ইজ ইউর রাফ অ্যান্সার। এখান থেকে আমরা একটা টিপস আজকেই শিখে নিতে পারি। যখন লিসেনিং করব তখন তো আমি প্রতি কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী স্পেশাল টেকনিক এন্ড টিপস শেখাবো, বাট এখান থেকে একটা কমন জেনারেল টেকনিক আমরা শিখবো। সেটা হচ্ছে, যেহেতু প্রশ্নের উপরে আমরা প্রথমে উত্তর লিখি এবং এটি মার্কিং হয় না, এই 30 মিনিট শেষ হওয়ার পরে 10 মিনিট আলাদা সময় দিবে, টেপ টেপ বন্ধ হয়ে যাবে, টেপ বা স্পিচ বন্ধ হয়ে যাবে। ওই 10 মিনিটে তখন আপনি কি করবেন, ওই প্রশ্নে যে উত্তর লিখেছিলেন সেই উত্তরটাকে ট্রান্সফার করবেন হচ্ছে কি অ্যান্সার শিটে। এটাকে বলে ট্রান্সফার টাইম অথবা টিটি। তো এই যে ট্রান্সফার করবেন আপনি, এটার সময় 10 মিনিট। আইএলটিএস লিসেনিং এর উত্তর কখনো 3 ওয়ার্ডস এর বেশি হয় না, নাম্বার অথবা ওয়ার্ডস অথবা কম্বিনেশন 3 ওয়ার্ডস। কাজে 10 মিনিটস মোর দেন গুড এনাফ টাইম টু কপি দি অ্যান্সার। আসলে 5 মিনিটেই শেষ হয়ে যায়, ঠিক আছে, বা 6-7 মিনিট পর্যন্ত লাগতে পারে। একটু ভালো করে দেখার জন্য, স্পেলিং চেক করার জন্য 10 মিনিট দেওয়া হয়। তো তাহলে টিপসটা কি? টিপস নাম্বার 1, যেহেতু প্রশ্নের আপনি যা লিখবেন সেটি মার্কিং হবে না, কাজেই ইউ ক্যান ইউজ ইউর পার্সোনাল শর্ট হ্যান্ড অন দ্য কোয়েশ্চেন পেপার ওয়াইল জটিং ডাউন দ্য অ্যান্সার। এক নাম্বার বলেছি পার্সোনাল শর্ট হ্যান্ড, ওটা তো মার্কিং হবে না। মার্কিং হবে আপনি যখন পরের 10 মিনিটে আপনি অ্যান্সার ট্রান্সফার করবেন, সেই অ্যান্সার শিটটা মার্কিং হবে। কোশ্চেন পেপারে আপনি কি লিখলেন এটা কোনো মার্কিং হবে না। তাহলে আপনি বুঝতে পারলেই তো হলো। ফাইনাল যখন আপনি লিখবেন, যেমন মানে মানে হয়তো আছে হচ্ছে কি আপনার ম্যানেজমেন্ট, এখন আপনি হয়তো লিখে অভ্যস্ত এমজিটি মানে ম্যানেজমেন্ট, ঠিক আছে, তো তাহলে আপনি এমজিটি লিখলেন, যখন উত্তর লিখবেন আপনি তখন ম্যানেজমেন্ট লিখলেই যথেষ্ট। এখন কেন শর্ট হ্যান্ড ইউজ করতে বলছি? পার্সোনাল, পার্সোনাল শর্ট হ্যান্ড মানে নিজে বুঝলেই হলো। সেটা হচ্ছে যখন আপনি বড় লিখতে যাবেন তখন পরের উত্তরটা চলে যেতে পারে, এই জন্য এটাকে আমি ইউজ করেছি জট ডাউন দি অ্যান্সার অন দি কোয়েশ্চেন পেপার, বাট রাইট ডাউন দ্য অ্যান্সার অ্যান্ড ট্রান্সফার দি অ্যান্সার অন টু দি অ্যান্সার শিট। তাহলে কোশ্চেন পেপারে লেখাকে বলে জট ডাউন, মানে কোনো মতে ক্লু লিখে নেওয়া। সো এটা একটা ইউনিভার্সাল টিপ, সো দ্যাট শোনার দিকে মনোযোগটা বেশি থাকে, উত্তর লেখাটা কোনো মতে লিখলেই হবে, যাতে আমি পরে যখন অ্যান্সার ট্রান্সফার করব তখন যাতে আমি মানে দেখে বুঝতে পারি যে আমার কি লিখতে হবে। এই বিষয়টা কি বোঝা গেছে কিনা? একটু ওয়াই অথবা এন, ইয়েস নো লিখলেই হবে। আমি এই মুহূর্তে যা বললাম, জটিং ডাউন দ্য অ্যান্সার, হ্যাঁ, এটা বলে জটিং ডাউন দ্য অ্যান্সার, জট ডাউন। ফাইন, তো এটা একটা ইউনিভার্সাল টিপ। সবসময় যখনই মানুষ লম্বা পুরাটা লিখতে যায় তখনই মানুষ পরের অ্যান্সারটা মিস করে, আর পরের অ্যান্সারটা শুধু একটা মিস করবে না, এখানে বিরাট নাটক হয়ে যাবে। কি নাটক হবে বলেন তো? যেহেতু পরের উত্তরটা আপনি মিস করেছেন এবং আপনি জানেন না, আপনি পুরা ম্যানেজমেন্ট লিখতে গিয়ে 7 নাম্বারের উত্তর ধরেন ম্যানেজমেন্ট, এখন 7 নাম্বারের উত্তর পুরা ম্যানেজমেন্ট লিখতে গিয়ে আপনি যখন লিখছেন মনোযোগ দিয়ে, তখন ওই টেপের কথা তো আপনি ভালো করে বোঝেন না, তো ওইখানে তখন কি মানে পরের উত্তরটা চলে আসছে, 8 নাম্বারের উত্তর চলে আসছে। এখন মজা মানে মানে সারপ্রাইজটা কি হবে জানেন? যেহেতু 8 মিস করেছেন তাও আপনি জানেন না 7-এর উত্তর লম্বা লিখতে গিয়ে, ফলে যখন 8 শেষ হয়ে গেল এখন তো 9-এর উত্তর দিবে, এবং তারা আলাপ আলোচনার মাঝখানে অনেকগুলো সেন্টেন্সের মাঝখানে 9-এর উত্তর দিবে। কারণ আপনি মাত্র ম্যানেজমেন্ট লিখে নড়ে চড়ে বসে 8-এর উত্তর আশা করতেছেন, আর 9 নম্বর প্রশ্ন তো দেখেনই নাই। তাহলে হঠাৎ করে দেখবেন
যে 10 মিনিটের ভিতরে আপনার 8 নাম্বার আসতেছে না, কারণ তখন 9, 10, 11, 12, 13, 14 চলতেছে, অ্যান্ড ইউ উইল বি মিসিং দ্য এন্টায়ার সেকশন। 4টা পার্ট তো, ওই পুরো পার্টটাই মিস করে ফেলবেন একটা লম্বা উত্তর লিখতে গিয়ে। সো দ্যাটস হোয়াট রিয়েলি হ্যাপেন্স ইন দ্য আইএলটিএস লিসেনিং এক্সাম। শুধুমাত্র এই জিনিসটা জানা আর না জানার পার্থক্যের কারণে। আপনারা কি বুঝতে পেরেছেন? আবার একটু ইয়েস লিখতে হবে যে আমি কি বললাম, যে কেন মিস হয় পুরো সেকশন। ওকে ফাইন। সো এটা হচ্ছে আইএলটিএস এর সবচেয়ে ওর্স্ট কেস, মানে আইএলটিএস লিসেনিং এর সবচেয়ে ওর্স্ট কেস সিনারিও। ঠিক আছে ফাইন। সো এখান থেকে আমরা মানে যে বেসিক ইনফরমেশন জানতে জানতে একটা ট্রিকও শিখে নিলাম। আর টোটাল লিসেনিংটা আমরা কিভাবে প্রিপারেশন নেবো এটাও বলবো আজকে সেকেন্ড হাফে। টোটাল রিডিংটা কিভাবে প্রিপারেশন নেবো আজকে শেখাবো না লিসেনিং রিডিং, বাট কোন টেকনিক বেস মানে বেসিক টেকনিকের ভিত্তিতে আমরা মানে লিসেনিং মডিউল যখন করব কোন টেকনিকের ভিত্তিতে শিখবো। হ্যাঁ, আপনি ঘরে বসে শিখলে বা আরেক জায়গায় শিখলে যা যেভাবে শিখতেন সেটা না। ঠিক আছে, আমরা কিভাবে শিখবো, আমার কাছে কিভাবে শিখবেন, এটা আপনাকে আগে থেকেই জেনে নিতে হবে। তাহলে আপনি ওই লাইনেই আপনি তখন রিসিভ করবেন। আচ্ছা, তাহলে লিসেনিং সংক্রান্ত বেসিক ইনফরমেশন কি দাঁড়ালো? আমরা টেপটা শুনবো 30 মিনিট মতো, এটি প্রথমে হবে পরীক্ষার হলে। তারপরে আমাকে 10 মিনিট অ্যান্সার ট্রান্সফার করার টাইম দেওয়া হবে। আরো জানতে পারলাম যে প্রশ্নে যখন লিখবো তখন কোনো মতে খালি নিজে বুঝতে পারলেই হলো, আমার টেপ পুরাটার দিকে মনোযোগ থাকতে হবে, কোনো মতে খালি উত্তর লিখবো। উত্তর লেখার দিকে বেশি মনোযোগ দিলে পুরো সেকশন মিস হয়ে যেতে পারে। সো লিসেনিং সব মিলে অ্যান্সার ট্রান্সফার সহ 30 মিনিট আর 10 মিনিট মিলে 40 মিনিট আনুমানিক লিসেনিং হবে। তারপরে আপনার প্রশ্নপত্র মানে প্রশ্নপত্রটি নিয়ে নেওয়া হবে সবার। এখন কি করবে? এখন রিডিং প্রশ্নপত্র দিবে। যখন রিডিং প্রশ্নপত্র দিবে তখন লিসেনিং অ্যান্সার শিট যেটা ছিল সেটাকে উল্টায় দিতে হবে, কারণ উল্টা পিঠে রিডিং অ্যান্সার শিট প্রিন্টেড মানে প্রিন্ট করা আছে। এই রিডিং এ উত্তরের চেহারা কেমন? ওই নো মোর দেন 3 ওয়ার্ডস, সংখ্যা অথবা ওয়ার্ড, সব মিলে 3টার বেশি না। প্রতিটা সংখ্যাকেও একটা ওয়ার্ড ধরা হয় নো মোর দেন 3 ওয়ার্ডস। যেমন টু স্টুডেন্টস যদি উত্তর হয় লিসেনিং বা রিডিং এ, মানে এটা তাহলে 2টা ওয়ার্ড, মানে 2টা ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, এখন রিডিং এ কি থাকবে? রিডিং এর টাইম হচ্ছে 1 ঘন্টা। রিডিং এর টাইম হচ্ছে 1 ঘন্টা। প্যাসেজ সংখ্যা 3টা। প্যাসেজ সংখ্যা 3টা। এক একটা প্যাসেজ কতটুকু বড়? ধরেন A4 সাইজের পাতার 2 পাতা এক একটা প্যাসেজ, তাহলে 3টা প্যাসেজ মিলে 6 পাতা। প্রতিটা প্যাসেজের পরে 13-14টা প্রশ্ন থাকবে। 3টা প্যাসেজ মিলে 40টা প্রশ্ন থাকবে। তাহলে কিরকম থাকবে? যে কোনো 2টা প্যাসেজে 13-13 থাকবে, 13-13 26, আরেকটা প্যাসেজে থাকবে 14, 26-14 40। তাহলে 13-13-14 এই সিরিয়ালে থাকবে এমন কোনো কথা নাই। 13-14-13 হতে পারে, 13-13-14 হতে পারে, 14-13-13 হতে পারে। সোজা কথা, 2টাতে থাকবে 13টা করে প্রশ্ন 2টা প্যাসেজের পরে, আর একটা প্যাসেজের পরে থাকবে 14, এই 3টা মিলে হবে 40টা প্রশ্ন। সময় কত? এই 3টা প্যাসেজ, ঠিক আছে, প্রশ্ন পড়া বোঝা, 3টা প্যাসেজ পড়া ভেতরে খোঁজা এবং উত্তর লিখা। লিসেনিং এ যেমন আলাদা 10 মিনিট ট্রান্সফার টাইম আছে উত্তর লেখার, এখানে কোনো ট্রান্সফার টাইম নাই। তাহলে প্রশ্ন পড়া বোঝা, প্যাসেজের ভিতরে পড়ে খোঁজা এবং উত্তর লেখা, এই সব মিলে 40টা প্রশ্নের সময় হচ্ছে 1 ঘন্টা। তো যদি আমরা ভাগ করি 3টা প্যাসেজকে 1 ঘন্টায়, তাহলে 20 মিনিট। আচ্ছা, তাহলে এক একটা প্যাসেজের ক্ষেত্রে প্রশ্ন পড়া বোঝা, প্যাসেজ পড়া, প্যাসেজের ভেতর থেকে উত্তর খুঁজে বের করা এবং উত্তর লিখা, 13টা উত্তর লিখা, 20 মিনিট। তাহলে ইটস রিয়েলি প্রিটি টাফ। যদি কেউ বুঝে বুঝে এগুলা করতে যায়, তাহলে এটা এক ধরনের অবাস্তব এবং অসম্ভব একটা পরিকল্পনা হিসেবে দাঁড়াবে। সারা দুনিয়াতে কেউ যদি বলে থাকে, শুধু বাংলাদেশে না, আমি আপনাকে বলি, আপনি নিজেই বুঝতে পারবেন একজন শিক্ষিত মানুষ হিসেবে, সারা দুনিয়াতে কেউ যদি বলে আমরা যারা বাংলাদেশি আমাদের রিডিং এর হ্যাবিট নাই, ইংলিশের ভোকাবুলারির আমাদের আছে, মানে দরিদ্রতা আছে বা পোভার্টি আছে, এর ভীতি আছে, স্পেস এক্সপ্লোরেশনের উপরে হয়তো একটা প্যাসেজ, এই সাবজেক্ট ম্যাটারের ভীতি আছে, এই সব কিছু মিলে প্রশ্ন পড়া বোঝা, প্যাসেজ বোঝা, প্যাসেজের ভিতরে উত্তর খোঁজা এবং লিখা, এই 20 মিনিটের ভিতরে এক একটা প্যাসেজ এবং 13টা প্রশ্নের উত্তর লিখা, এভাবে যদি কেউ করে, এটা একটা ইম্পসিবল টাস্কের মতো দাঁড়ায় না? আমরা কি এত দক্ষ, মানে বোঝার ক্ষেত্রে এত দক্ষ ইংলিশ রিডিং পড়ে? আরো আরো আছে কাহিনী। প্রশ্ন প্যাচ মারা থাকে,
আপনি প্যাসেজ বুঝবেন কিন্তু প্রশ্নের উত্তর মানে মানে দেখা যাবে যে এইটা নাকি ওইটা এরকম লাগে। কারণ কেমব্রিজ ইউনিভার্সিটি তারা প্রশ্ন করে, মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ভাষা বিজ্ঞানী নিয়োগ করা আছে প্যাচ মেরে প্রশ্ন তৈরি করার জন্য। তাহলে এখন বলেন, এত সব ইনফরমেশনের পরে 40টা প্রশ্ন 2 পাতার করে, 3টা প্যাসেজ 6 পাতার, এই পড়া বোঝা উত্তর লেখা 1 ঘন্টার ভিতরে কি আপনার কাছে কি অলমোস্ট অসম্ভব এবং ভয়ঙ্কর কঠিন একটা কাজ মনে হয় না? শুধু মনে হওয়াই বিষয় না, সারা পৃথিবীতে এক্সামের রেজাল্ট গবেষণা করলে দেখা যায় আইএলটিএস এর যে রিডিং এ খুব পুয়ার স্কোর বেশিরভাগেরই। তাহলে উপায় কি? উপায় যে কোনো সমস্যার মানে সমস্যা হলে তার একটা সমাধানের উপায় আছে। উপায় হচ্ছে আপনি বারবার একটা গলি দিয়ে ঢুকে বের হওয়ার চেষ্টা করতেছেন, কোনোভাবেই পারতেছেন না। উঁচু দেওয়াল, দেওয়াল হলো 15 ফুট, কারণ আপনি বারবার ওই গলির ভিতরে ঢুকে 15 ফুট দেওয়ালে গিয়ে লাথি মারতেছেন, লাফাচ্ছেন, আর বারবারই আপনি ফেল করছেন। তাইলে এখন এখানে সমাধান কি বলেন? একটু চ্যাটে লিখেন দেখি, লেটস শেয়ার। তার মানে যেই কাজটা করে বারবার আপনি বাধাগ্রস্ত হচ্ছেন, সবাই বাধাগ্রস্ত হচ্ছে, সেই কাজটা করেই কি ওই 15 ফুট দেওয়াল পার হওয়া যাবে? মানে আপনার উদ্দেশ্য হচ্ছে ওই পাশের রাস্তায় যাওয়া। তাহলে এখন সমাধান কি হবে? হ্যাঁ, হয় একটা মই আনতে হবে, অথবা এই রাস্তাটাই বাদ দিতে হবে। ওখান থেকে বের হয়ে দেখেন ওই পাশের রাস্তায় যাওয়ার অন্য কোন রাস্তা আছে। আপনার তো উদ্দেশ্য ওই পাশের রাস্তায় যাওয়া, দেওয়ালের ওই পাশের রাস্তায় যাওয়া। সো এইটা দিয়ে আপনারা যাইতে হবে, এই কথা আপনাকে কে বললো? সো এই যে থিঙ্কিং আউট অফ দ্য বক্স, এটাকে বলে থিঙ্কিং আউট অফ দ্য বক্স, অর্থাৎ ট্রেডিশনাল ওয়ের বাইরে নন ট্রেডিশনাল পাথ অ্যাপ্লাই করা, যেটা দিয়ে সহজে সাকসেস আসে। এই জন্য রিডিং এর পদ্ধতি আমি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি, আমার সাথে যেহেতু থাকবেন সামনে। প্রতিটা কথার আমি এখন যা বলবো রিডিং সংক্রান্তে, প্রতিটা কথার হাতে নাতে প্রমাণ নিজে পাবেন এবং আপনার ভীতি দূর হবে ইনশাল্লাহ। 1 নাম্বার, ডিফিকাল্টি বলতে প্যাসেজের সাবজেক্ট ম্যাটারকে বোঝায় না। 2 নাম্বার, আপনার ভোকাবিউলারি অত ভালো না, এইটার সাথে রিডিং স্কোরের কোনোই সম্পর্ক নাই। আমি কিন্তু বলি না আইএলটিএস এর সাথে ভোকাবুলারির কোনো সম্পর্ক নাই, ডোন্ট গেট মি রং। বলেছি আইএলটিএস রিডিং এর সাথে। ভোকাবুলারি সম্পর্ক আছে রাইটিং এবং স্পিকিং এ, কারণ আপনাকে আপনাকে বলতে হবে, আপনাকে লিখতে হবে। কিন্তু এইখানে ভোকাবুলারি হায়ার হায়ার আর লোয়ার এর সাথে রিডিং এ ভালো স্কোর করার কোনো সম্পর্ক নাই। এগুলো আমরা পরবর্তীতে নিজেরা ইজিলি বুঝবো যে কথাগুলা কতটা সত্য। তার মানে ওই যে লম্বা দেওয়াল কি কি ছিল, ডিফিকাল্টি অফ দ্য সাবজেক্ট ম্যাটার, তারপরে হচ্ছে ভোকাবুলারি দরিদ্রতা, পোভার্টি অফ ভোকাবুলারি, ভোকাবুলারি কম, তারপরে সেন্টেন্স স্ট্রাকচার গ্রামার এগুলা বুঝি না। এর একটাও আইএলটিএস রিডিং এ মানে হাই স্কোর করার পথে কোনো বাধা না। একেবারে উত্তর করা এক জিনিস, আর প্যাসেজ বোঝা আর এক জিনিস। প্যাসেজ টোটাল না বুঝে উত্তর করা যাবে, আই টেল ইউ, এন্ড দ্যাটস এ ভেরি গুড নিউজ। মনে রাখবেন, সব ভালো কাজই সবসময় ভালো না। এখন আপনি বলতে পারেন কেন স্যার, সেন্টেন্স বোঝা কি ভালো না, ভোকাবুলারি ভালো থাকলে কি ভালো না? ওটা আইএলটিএস রিডিং এর জন্য ভালো খারাপের সাথে কোনো সম্পর্কই নেই। আর সব ভালো কাজ সবসময় ভালো না, সম্পর্ক নাই কি বরং আপনাকে পিছায় দিবে। যেমন ধরেন, একজন মানুষ রাস্তায় মৃত্যু পথযাত্রী মারা যাচ্ছে, আপনি মসজিদে যাচ্ছেন, আপনি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও মিস করেন না। এখন ওই মুহূর্তে ওই লোকটাকে যদি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ওই লোকটাকে বাঁচানো সম্ভব। এখন আপনি মানে এত বিরাট বুঝে গেছেন যে আপনি মনে করছেন এই লোক মানে আমার এই একক মানে এই মসজিদে গিয়ে নামাজ পড়াটা মিস হইলে মানে আমার বিরাট ক্ষতি, এই লোকটাকে নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। আপনি খুব খারাপ কাজ করতেছেন। আপনি যদি আসলেই জীবনের মানে জীবন দর্শন বুঝে থাকেন, আপনার ওই 1 ওয়াক্ত নামাজের চাইতে এই লোকটার জীবন বাঁচানো অনেক অনেক বেশি ফরজ কাজ। ঠিক কি না? এটা আমি কেন বললাম? সব ভালো কাজ সব জায়গায় ভালো না। ঠিক একইভাবে আইএলটিএস রিডিং এর জন্য বসে বসে ভোকাবুলারি বাড়ানো খুব খারাপ কাজ, সময় নষ্ট ছাড়া আর কোনো কিছুই না। ঠিক আছে? গ্রামার নিয়ে চিন্তা করা আইএলটিএস রিডিং এর জন্য, আবারও বলছি রিডিং এর জন্য সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। আমি প্রত্যেকটা কথা মানে যখন আমার সাথে কোর্স করবেন, টোটাল ওই রিডিং মডিউলের কোর্সটাতেই আমি এই লাইনেই যাব না। এবং পদে পদে প্রশ্নের উত্তর যখন আমি দেখাবো আপনাদেরকে,
আপনারা নিজেরাই বের করবেন যে ওই ভোকাবুলারিটা না বোঝা সত্ত্বেও, এই সেন্টেন্সটা এত কঠিন হওয়া সত্ত্বেও, এই প্যাসেজটা এত কঠিন টপিকের উপরে হওয়া সত্ত্বেও আপনি উত্তর বের করতে পারছেন। এইটা যদি হয় তাহলে তো আমার এত প্যাচে যাওয়ার কোনো দরকার নাই। ইম্পসিবল কাজ 15 ফুট দেওয়াল আমি কেন পার হওয়ার চেষ্টা করব? সো আমাদের রিডিং টেকনিক হবে হচ্ছে, আমাদের রিডিং প্রিপারেশন হবে টেকনিক বেসড, ভোকাবুলারির চিন্তা ছাড়া, সেন্টেন্স স্ট্রাকচারের চিন্তা ছাড়া, এবং সাবজেক্ট ম্যাটারের ডিফিকাল্টি ছাড়া। ঠিক একইভাবে লিসেনিংও হবে টেকনিক বেসড। এরপরে কি আসবে? এরপর স্পিকিং আসবে না, এখানে যদিও স্পিকিং লেখা আছে, পরীক্ষার সিরিয়ালটা হবে, তারপরে রাইটিং আসবে। তারপর মানে আপনার ওই লিসেনিং এবং রিডিং অ্যান্সার শিট নিয়ে নেওয়া হবে, রিডিং এর প্রশ্নও নিয়ে নেওয়া হবে। এখন আপনাকে রাইটিং প্রশ্ন দিবে এবং রাইটিং খাতা দিবে। রাইটিং এ দুইটা টাস্ক আছে, একটাকে বলে টাস্ক 1, আরেকটাকে বলে টাস্ক 2। এই দুইটা টাস্কের সময় কত? সময় হচ্ছে 1 ঘন্টা। টাস্ক 1 এ কি থাকে আর টাস্ক 2 তে কি থাকে? টাস্ক 1 এ থাকে একটা চিত্র, যেমন গ্রাফ, লাইন গ্রাফ, কলাম গ্রাফ, পাই চার্ট, যে গোল থাকে, পার্সেন্টেজ ভাগ করা থাকে। তাহলে এই চিত্রগুলোতে কি থাকে? ডেটা থাকে, ডেটা। আমরা যাকে ডাটা বলি, এটার মানে উচ্চারণ হচ্ছে আসলে ডেটা, ডেটা, DATA, বাট উচ্চারণ কি? উচ্চারণ হচ্ছে ডেটা। এই মোবাইলের যেটা, এটাও ডেটা, একটাও ডাটা না। ডাটা হলো ডাটা শাক। তাহলে ডেটা সম্পন্ন, যেমন পার্সেন্টেজ, নাম্বারস, এগুলা দিয়ে একটা গ্রাফ টাফ জাতীয় জিনিস থাকবে। অথবা ডেটা ছাড়া হয়তো একটা, ধরেন ব্যাঙের জীবন চক্র, বা একটা মাছের জীবন চক্র, বা মানে কিভাবে আপনার সিল্ক ওয়ার্ম থেকে কিভাবে রেশমি সুতা তৈরি হয়, তার একটা চিত্র। তার মানে ছবি থেকে আমার রিপোর্ট রাইটিং, এটা হলো টাস্ক 1। তাহলে এই ছবিটা হতে পারে দুই রকম, একটা ডেটা রিলেটেড আর একটা নন ডেটা। এটাকে বলে টাস্ক 1। টাস্ক 2, টাস্ক 2 হচ্ছে একটা অ্যানালাইটিক্যাল এসে, একটা বিশ্লেষণমূলক রচনা। বিশ্লেষণমূলক রচনা কিরকম? যেমন কজ ইফেক্ট সলিউশন এই জাতীয় হতে পারে, আর্গুমেন্টেটিভ হতে পারে, বিতর্কমূলক, যে আপনি কি অ্যাগ্রি করেন নাকি ডিসঅ্যাগ্রি করেন, বা কি মাত্রায় অ্যাগ্রি করেন বা ডিসঅ্যাগ্রি করেন। অথবা দুইটা ভিউ দিল, বলে দিল যে ডিসকাস বোথ দি ভিউজ এন্ড গিভ ইউর ওপিনিয়ন। এরকম অ্যানালাইটিক্যাল এসে আমরা যখন শিখবো রাইটিং মডিউল, তখন আমরা কয় ধরনের প্রশ্ন আসে, টপিক আপনার কি পড়বে পরীক্ষায় আমরা জানি না, কিন্তু কয় ধরনের প্রশ্ন আসে, সেই প্রত্যেকটা ধরনের স্যাম্পল অ্যানালাইসিস করে করে আমি শেখাবো, যাতে করে আপনার পরীক্ষায় যে প্রশ্নটা আসবে টাস্ক 2 তে, আপনি যাতে সাথে সাথে বুঝতে পারেন যে এটা ওই ধরনের প্রশ্ন, এটার ফরম্যাট আমি জানি, এটা এই ফরম্যাটে ফেলে, এই ফরম্যাটে ফেলে এত প্যারাগ্রাফ করে, এই কয়টা প্যারাগ্রাফ করে এইভাবে লিখতে হয়। হ্যাঁ, সো একেবারে স্টেপ বাই স্টেপ সুন্দর করে শিখবো আমরা। তাহলে এই গেল রাইটিং। এখন এই যেখানে আছে আবার রাইটিং জিটি, এটা আবার কি? আচ্ছা, এইটা আমি বললাম যেটা, এটাকে বলে একাডেমিক আইএলস। এটাকে কি বলে? একাডেমিক আইএলস। আইএলস এক্সাম দুই রকমের, টোটাল আইএলস এক্সামটা দুই রকমের। দুই রকমের ভিতরে এই 4টা মডিউলই, মানে এক রকমের ভিতরে লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, আরেক রকমের ভিতরেও লিসেনিং, রিডিং, স্পিকিং, রাইটিং, মানে মডিউলের নাম একই। এখন দুই রকম বলতে কিরকম কিরকম আইএলস? একটা হচ্ছে একাডেমিক আইএলস, আরেকটা হচ্ছে জেনারেল ট্রেনিং আইএলস। জেনারেল না, উচ্চারণ হচ্ছে জেনারেল, 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 জেনারেল ট্রেনিং আইএলস। এই যে এটাকে সংক্ষেপে বলে জিটি। তাহলে কোনটা কিসের জন্য? নাম শুনেই বোঝা যাচ্ছে একাডেমিক আইএলস। একাডেমিক আইএলস যারা বাইরে পড়াশোনা করতে যাবেন হায়ার স্টাডিজ এর জন্য, আন্ডার গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, পিএইচডি, অর্থাৎ উচ্চশিক্ষার জন্য। উচ্চশিক্ষা বলতে বোঝায় আমাদের দেশের এইচএসসির পর থেকে শেষ লেভেল শিক্ষা পর্যন্ত, যে কোনো লেভেল। তাহলে আশা করি বোঝা গেছে একাডেমিক আইএলস কাদের জন্য? যারা টু পারসু হায়ার স্টাডিজ or tertiary education in the university level or post level, তার পরবর্তী লেভেল, সেটা পিএইচডি পর্যন্ত হতে পারে, এমনকি পোস্ট ডক্টরালও হতে পারে, পিএইচডির পরেরটাও হতে পারে,
বাট এইচএসসির পর থেকে, ইউনিভার্সিটি লেভেল থেকে। এটাকে বলে টার্সিয়ারি এডুকেশন। ইউনিভার্সিটি লেভেলকে বলে টার্সিয়ারি এডুকেশন, মানে লাস্ট লেভেল অফ এডুকেশন, লাস্ট লেভেল অফ রেগুলার এডুকেশনকে বলে টার্সিয়ারি লেভেল এডুকেশন। এই টার্সিয়ারি লেভেল এডুকেশন অর ফার্দার, অথবা তারও পরে আরো অ্যাডভান্স স্টাডি, এগুলো করতে গেলে তখন আমাকে একাডেমিক আইএলটিএস দিতে হবে। সো জেনারেল ট্রেনিং আইএলটিএসটা কি? যারা ইমিগ্রেশনের জন্য, অর্থাৎ অন্য দেশে স্থায়ীভাবে বসবাসের জন্য অ্যাপ্লাই করেছেন, তাদের একটা আইএলটিএস স্কোর লাগবে, তাদেরকে দিতে হবে জেনারেল ট্রেনিং আইএলটিএস এক্সাম। এখন প্রশ্ন, স্যার একাডেমিকে যদি 8 পাই, 8 তো মারাত্মক ভালো স্কোর, তার মানে ইউ আর ভেরি মাচ এফিসিয়েন্ট ইন ইংলিশ, তাহলে কি স্যার ওইটা দিয়ে কি ইমিগ্রেশন করা যাবে? উত্তর হচ্ছে না, যাবে না। আপনি যদি একাডেমিক আইএলটিএস এ 9ও পান, তারপরেও আপনার ওই কানাডায় যেতে যদি, মানে ফর এক্সাম্পল কানাডায় যেতে যদি জেনারেল ট্রেনিং আইএলটিএস এ 7 দরকার হয় বা 6.5 দরকার হয়, ওইটা একাডেমিকে 9 পাইলেও হবে না, 9-এ 9 পাইলেও হবে। তার মানে যেটা পারপাস, সেই পারপাসের আইএলটিএস আপনাকে দিতে হবে। তাহলে লেখাপড়া করতে গেলে একাডেমিক দিতে হবে, ইমিগ্রেশনের জন্য গেলে জেনারেল ট্রেনিং দিতে হবে, জিটি। ইজ ইট ক্লিয়ার টু ইউ? জিটি এবং একাডেমিক কি ক্লিয়ার বুঝতে পেরেছি সবাই? একটা দিয়ে আরেকটার কাজ চলবে না। আপনি ওয়ার্ল্ড হাই স্কোর যদি একাডেমিকে পান, তারপরে ওই জিটির 6.5 লাগবে, আপনার জিটি পরীক্ষা দিতে হবে। আবার জিটিতেও যদি 9 পান, ওটা দিয়ে পড়তে যেতে পারবেন, কারণ আইএলটিএস রেজাল্ট শিটে লিখা থাকবে যে একাডেমিক নাকি জিটি। তাহলে যখন ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন, কিন্তু আপনার ট্রান্সক্রিপ্ট হচ্ছে বা মার্কশিট হচ্ছে গিয়ে মানে ব্যান্ড স্কোর যে শিট আছে, রেজাল্ট শিট, সেটা হচ্ছে একাডেমিকের, তাহলে এটা মানে পারপাস সার্ভ করবে না, অ্যাকসেপ্টেড হবে না। নাও পরের প্রশ্ন, তাইলে স্যার একাডেমিক আর জিটির ভিতরে কি পার্থক্য আছে? পরীক্ষা দুইটার ভিতরে কি ধরনের পার্থক্য আছে, আর প্রিপারেশনে কি পার্থক্য আছে কিনা? একাডেমিক এবং জিটির ভিতরে সামান্য পার্থক্য আছে। 4টারই মডিউল এক। আগে সিমিলারিটি গুলা বলি, কি কি মিল আছে। নাম্বার 1 মিল, 4টারই লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং 4 মডিউল, 4টারই একই। মিল নাম্বার 2, পরীক্ষার হলে ধরেন বসছেন আপনারা, এখন আছে 200 জন, এর ভিতরে 40 জন জেনারেল ট্রেনিং, 160 জন একাডেমিক, একই হলে বসছে, একই দিনে, একই ডেটের পরীক্ষায়। এইখানে 200 জনের লিসেনিং কোশ্চেন এক হবে, একাডেমিক হোক আর জেনারেল ট্রেনিং হোক। তার মানে লিসেনিং কোয়েশ্চেন ইজ দ্য সেম ফর একাডেমিক আইএলটিএস টেস্ট টেকার্স অ্যান্ড জেনারেল ট্রেনিং টেস্ট টেকার্স অন দ্য সেম ডেট, সেম ডে। একই দিনে যারা পরীক্ষা দিবে সারা পৃথিবীতে লিসেনিং প্রশ্ন এক হবে, জেনারেল ট্রেনিং হোক আর রাইটিং হোক। Therefore, listening preparation is exactly the same. Speaking, মানে আগে মিলগুলো বলে নেই। নাম্বার 3 মিল নাম্বার 3, স্পিকিং আইএলটিএস মানে স্পিকিং জেনারেল ট্রেনিং এবং একাডেমিকের জন্য আলাদা কোনো ফরম্যাট নাই। ম্যান টু ম্যান তো প্রশ্ন আলাদাই হয়, সেটা একাডেমিকের ক্ষেত্রেও। কাজেই স্পিকিংও সবার জন্য একই টেস্ট ফরম্যাট। তাহলে কি কি মিল আছে আইএলটিএস একাডেমিক এবং জেনারেল ট্রেনিং এ? মিল নাম্বার 1, দুইটারই 4টা করে মডিউল। মিল নাম্বার 2, লিসেনিং প্রশ্ন একই দিনের জন্য হুবহু একই, আলাদা কিচ্ছু নাই। মিল নাম্বার 3, স্পিকিং এর ফরম্যাট একই জিনিস। তাহলে অলরেডি এই মিলগুলো পেয়ে গেলাম। তাহলে বাকি রইল কি? বাকি রইল রিডিং এবং রাইটিং। কাজে অমিল আছে এই দুইটা জায়গায়। একই দিনে যারা পরীক্ষার হলে বসছে, ওই যে 60 জন জেনারেল ট্রেনিং, 40 জন জেনারেল ট্রেনিং বললাম, আর 160 জন কি আপনার একাডেমিক। যখন রাইটিং প্রশ্নটা মানে রিডিং প্রশ্নটা দিবে, তখন ওই 40 জন আলাদা একটা রিডিং প্রশ্ন পাবে, এবং 160 জন যারা একাডেমিকের, তারা আলাদা একটা রিডিং প্রশ্ন পাবে। তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে একাডেমিক রিডিং এ, একটু ভালো করে শুনবেন সবাই, একাডেমিক রিডিং এ 2 পাতার এক একটা বড় প্যাসেজ থাকবে, এরকম 3টা প্যাসেজ থাকবে, যেটা বলেছিলাম।
জেনারেল ট্রেনিং রিডিং এ কি হবে, 3টা পার্ট তো, শুধু লাস্ট পার্টটা একাডেমিকের মতো একটা 2 পাতার প্যাসেজ, লাস্ট পার্টটা মানে থার্ড পার্টটা। আর প্রথম 2টা পার্ট কি, প্রথম 2টা পার্টও ওই একাডেমিকের মতো 2 পাতা 2 পাতাই থাকবে, কিন্তু আসলে ওই 2 পাতা মিলে একটা প্যাসেজ না। যেমন পার্ট 1 অফ জেনারেল ট্রেনিং, পার্ট 1 মানে প্রথমটা, এক পাতায় ধরেন কিছু ছোট ছোট অ্যাড, বিজ্ঞপ্তি, ওখান ওখানের পরে ধরেন 6টা প্রশ্ন আছে। আবার এক পাতায় একটা লিফলেট, ইংলিশে লেখা লিফলেট, ইংলিশে লেখা লিফলেট, ওর পরে 7টা প্রশ্ন। তাহলে এই 2টা মিলে কি হলো, 6 7 13টা প্রশ্ন। মানে একাডেমিকে যেরকম 2 পাতা মিলে একটা প্যাসেজের পরে 13টা প্রশ্ন থাকে, এখানে দুইটা এক পাতা এক পাতা 2টা ছোট জিনিস মিলে 6টা 7টা মিলে 13টা প্রশ্ন থাকবে। আবার সেকেন্ড পার্টও এরকম এক পাতা এক পাতা 2টা মিলে 6 7 13টা প্রশ্ন থাকবে। আর থার্ড পার্টে গিয়ে জেনারেল ট্রেনিং এর কি হবে, আপনার একসাথে 2 পাতার একটা প্যাসেজ, একাডেমিকের মতো আর কি, 2 পাতার একটা প্যাসেজ এবং তারপরে এক নাগারে 13 বা 14টা প্রশ্ন। এখন তাহলে কি প্রিপারেশন আলাদা নিতে হবে? মজার ব্যাপার হচ্ছে জেনারেল ট্রেনিং এ যেহেতু একটা সেকশনে 2 পাতা থাকলেও 2টা আলাদা আলাদা ছোট, মানে একটু প্রেসার কম পড়ে আর কি, বুঝতে একটু ইজিয়ার মনে হয়। সেই ক্ষেত্রে আপনার একটু প্রিপারেশন ব্যাক অ্যানালাইসিস করলেই বোঝা যাবে, ওই যে 6টা 7টা যে 13টা প্রশ্ন থাকে, একাডেমিকের যেই ধরনের প্রশ্ন থাকে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস, এমসিকিউ, তারপরে হচ্ছে গিয়ে আপনার ম্যাচিং, তারপরে ম্যাচিং হেডিং, তারপরে হচ্ছে গিয়ে আপনার ইয়ে মানে ধরেন নোট কমপ্লিশন, হ্যাঁ, অর্থাৎ একাডেমিকের যেই কোশ্চেন টাইপ, একাডেমিকের 9 ধরনের প্রশ্নের টাইপ আছে, জেনারেল ট্রেনিং এও ম্যাটেরিয়ালসটা একটু ভিন্ন হলেও কোশ্চেন টাইপ একই, এবং ওই কোশ্চেন টাইপগুলিকে শেখার টেকনিক একই। রিডিং এর পার্থক্য এবং মিল অমিল বোঝা গেছে কিনা, একটু ইয়েস লিখবেন, বা কোনো প্রশ্ন থাকলে, এই রিডিং পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে বলবেন। বিষয়গুলো আমি একেবারে মানে জলের মতো পরিষ্কার কনসেপ্ট সবাইকে দিতে চাচ্ছি, কারণ একটা বিষয়ে যখন আপনি ঢুকবেন, তার সব যখন জানবেন না, তখন হয় কি আসলে মানুষের কনফিডেন্স কম থাকে। আপনি যত বেশি এটা খুঁটিনাটি জানবেন, এইটার উপর একটা প্রিপারেশনের ইনডাইরেক্ট প্রভাব পড়বে, যে আমি জেনে বুঝে প্রিপারেশন নিচ্ছি। ঠিক আছে, একজন প্রশ্ন করেছেন কি ক্রমে, একটু দেখি। যারা কাজের জন্য যেতে চায়, আচ্ছা, যারা কাজের জন্য যেতে চায় তারা জিটি অর একাডেমিক আইএলটিএস দিবে। আচ্ছা, এইটা এটা আপনার অথরিটি বলে দিবে। ঠিক আছে, আপনি যে মানে আপনি তো আসলে কোনো জব অফার ছাড়া তো আপনি, জব অফার ছাড়া তো আর আপনি যেতে পারবেন না কাজের জন্য, জব অফার আপনাকে আনতেই হবে। এবং ওরা জানে যে আমাদের মতো দেশের মানুষ কি করে, জব অফার ম্যানেজ করে, ওদের সাথে কথা না বলেই কেমনে কেমনে যেন আরেকজন পরিচিত দিয়ে ম্যানেজ করে, মানে ওই যে আমাদের যেটা হয় আর কি, যে একটা মানে মানে সিক্রেটলি একটা করে মরে যেতে পারলেই হলো। তো ওরা এগুলা জানে বলেই, ঠিক আছে, তখন এইটার মানে রিকোয়ারমেন্ট হয় কি তখন, যে যদি এমন হয় যে আপনার জবটা এরকম যেখানে আপনার মানে লেখালেখির অনেক ব্যাপার আছে, মানে একাডেমিক ব্যাপার আছে, তখন ওই জব অফারেই, ওই জব অফার যারা দিবে তারা বলবে যে আপনাকে একাডেমিক দিতে হবে। বাট আদারওয়াইজ জেনারেলি জব অফারের জন্য জেনারেল ট্রেনিং লাগে। তার মানে সোজা ব্যাপার 3 রকম। 1 নাম্বার, উচ্চশিক্ষার জন্য যদি ক্লিয়ার যান, তাহলে একাডেমিক ছাড়া গতি নাই। যদি আপনি ইমিগ্রেশনের জন্য যান, তাহলে জিটি ছাড়া গতি নাই। যদি জব অফার থাকে, তাহলে এটা ভ্যারি করে। ইন মোস্ট কেসেস জেনারেল ট্রেনিং, বাট ইন সাম স্পেশাল কেসেস অ্যাকর্ডিং টু দ্য specification or requirement of the company, you might even opt for academic IELTS as instructed by the organizations. উত্তর ক্লিয়ার হয়েছে? ওকে, ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ডিফারেন্সটা কোথায়? একজন প্রশ্ন করেছেন ডিফারেন্সটা নিয়ে আবার বলতে। হ্যাঁ, মানে এটা মানে ভালোভাবে জানার জন্য আবার একটু বোঝা দরকার। ডিফারেন্সটা হচ্ছে রাইটিং এবং রিডিং ম্যাটেরিয়ালে। সো আমি রিডিং পর্যন্ত বলেছি। রিডিং ম্যাটেরিয়ালে ডিফারেন্স, কোশ্চেন প্যাটার্নে কোনো ডিফারেন্স নাই। রিডিং ম্যাটেরিয়ালটা জাস্ট আলাদা হবে। ওই একই ডেতে ওই মানে
একাডেমিকরা যেই 3টা প্যাসেজ পাবে ওই 3টা প্যাসেজ আপনি পাবেন। আপনার জেনারেল ট্রেনিং যারা আছে ওই 40 জন আলাদা, মানে ওই 40 জন একই পাবে জেনারেল ট্রেনিং এর, বাট একাডেমিক ওই একই দিনে আসলে অন্য প্রশ্ন পাবে। কিন্তু মিলটা কোথায় আবার, রিডিং এর, মানে রিডিং এ যে আলাদা হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রিপারেশনের ক্ষেত্রে আবার মিল আছে। ওই এমসিকিউ কিভাবে সলভ করতে হয়, ম্যাচিং কিভাবে সলভ করতে হয়, গ্যাপ ফিল টেস্ট কিভাবে সলভ করতে হয়, ওইটার টেকনিক একাডেমিক জিটি যেটাই হোক না কেন একটা শিখলেই হয়। হ্যাঁ, একজন লিখেছে আমি যা বুঝলাম তাতে অথরিটি যা বলবে তার অনুযায়ী অ্যাডস দিতে হবে, ঠিক বুঝলাম কি স্যার? হ্যাঁ, এটা হচ্ছে শুধু জব অফারের ক্ষেত্রে। তাও এখানে আরেকটু স্পেসিফিক ভাবে বলে দেই, সাধারণত জব অফারের জন্য জেনারেল ট্রেনিং দিতে হয়। সাধারণত জব অফারের জন্য জেনারেল ট্রেনিং দিতে হয় ইন মোস্ট কেসেস, বাট মানে কিছু ক্ষেত্রে এটা একাডেমিকও ইনস্ট্রাকশন আসতে পারে, এবং মানে এইটাই হচ্ছে কি আমার কমপ্লিট নলেজ জব অফারের জন্য। ঠিক আছে, ক্লিয়ার এখন স্যার? ইন মোস্ট কেসেস আমি যদি এত প্যাচ না করি, আমি বলতে পারি এরকম যে জব অফারের জন্য জেনারেল ট্রেনিং দিতে হয়, জব অফারের জন্য জেনারেল ট্রেনিং দিতে হয়। এখন ব্র্যাকেটে স্পেশাল নোট যে হাউ এভার একাডেমিকও লাগতে পারে অ্যাকর্ডিং টু দি নেচার অফ দি জব অ্যাজ ইনস্ট্রাক্টেড বাই দি অথরিটি। এটা কম ক্ষেত্রে, ঠিক আছে, বাট উত্তরটা কিন্তু হচ্ছে জব অফার জেনারেলি এনটেইলস দ্য রিকোয়ারমেন্ট ফর জেনারেল ট্রেনিং, জেনারেলি আর কি সাধারণত, বাট ওটা ভ্যারিও করতে পারে, বাট ওটা কম। আচ্ছা, এখন আসি রাইটিং এ কি পার্থক্য আছে। পার্থক্যটা দুই রকম, একটা হচ্ছে প্রশ্নে, না পার্থক্য দুই রকম না, পার্থক্য আছে আবার মিলও আছে। কিরকম? মানে মিল হচ্ছে প্রিপারেশনে। একাডেমিক রাইটিং এ প্রথমটা থাকবে হচ্ছে যে ডেটা রিলেটেড পিকচার অথবা নন ডেটা পিকচার বলেছিলাম, মানে পিকচার থেকে রাইটিং। আর টাস্ক 2 ছিল, একাডেমিকের টাস্ক 2 ছিল অ্যানালাইটিক্যাল রাইটিং, অ্যানালাইটিক্যাল এসে। হাউএভার ইন জেনারেল ট্রেনিং প্রথমটাতে কোনো পিকচার থাকবে না, একটা লেটার রাইটিং থাকবে, একটা লেটার রাইটিং থাকবে। যারা জেনারেল ট্রেনিং দরকার তারা স্বস্তির নিঃশ্বাস ফেলারও কোনো কারণ নাই। আমি বলে দিই, আইএলস এ পদে পদে আপনাদের এক্সপেকটেশনের উল্টা জিনিস হবে বাস্তবে। সো উল্টা জিনিস হইলে এটার এফেক্ট দুই রকমের হবে। একজন বলবে বলে কি, এ তো বিপদ। আরেকজন বলবে আরে এ তো সুবিধা, কারণ তাহলে আমি তো যা এক্সপেক্ট করতাম আসলে হয়তো উল্টা, আমি বিরাট বিপদে পড়তাম। জেনে গেলাম যে এক্সপেকটেশনের বিপরীত, কাজে আমি বিপরীত প্রিপারেশনটাই নেব। যেমন আইএলস রাইটিং জিটিতে যে লেটারটা থাকবে, এই লেটার না শিখলে আসলে বাংলাদেশের আমরা যে শিক্ষা নিয়ে আসছি লেটার রাইটিং এর, আমি চাইরও পাবো না, নয় বি শিওর। কারণ ইন্টারন্যাশনালি আসলে একটা ইংলিশ লেটার কিভাবে লিখতে হয় এইটা আমাদের কোনো বইয়েই কোনোদিন শেখানো হয় নাই। আমাদের শেখানো হয়েছিল খাম না একলে মার্ক কাটা অমুক তমুক, এখানে খামেরও কিছু নেই, কোনো কিছুই নাই। ঠিক আছে, এখানে অনেক সূক্ষ্ম ব্যাপার আছে একেবারে অঙ্কের মতো, যে কি ধরনের সম্ভাষণের সাথে, মানে বিগিনিং এর সাথে এন্ডিংটা কি হবে, এগুলো পেয়ার আপ করা আছে, যেগুলো আমাদের কোনো বইয়ে, কোনো গ্রামার বইয়ে কোনোদিন শেখানো হয়নি। সো দেয়ারফর এটার একটা কারণ আছে, মানে লেটার দেওয়ার। তো আমরা শিখবো, সব শিখবো, অসুবিধা নেই। তাহলে টাস্ক 1 এ পার্থক্য, একাডেমিকের রাইটিং টেস্ট 2 তে একটা অ্যানালাইটিক্যাল এসে, জিটির রাইটিং টেস্ট 2 তেও একটা অ্যানালাইটিক্যাল এসে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা টাস্ক 1 এ। হাউএভার আবার সূক্ষ্ম প্রশ্ন, স্যার একই দিনে একই ডেটে, মনে করি যে মে 26 তারিখে পরীক্ষায় বসছি। এখন যারা মানে যেহেতু একাডেমিক রাইটিং এর 2 একটা অ্যানালিটিক্যাল এসে, জেনারেল ট্রেনিং এর রাইটিং টেস্ট 2 একটা অ্যানালিটিক্যাল এসে, তাহলে ওই দিনের দিন, ওই দিনের পরীক্ষায় একাডেমিক রাইটিং টেস্ট 2 এর যে প্রশ্নটা পাইছে, জিটিরাও কি রাইটিং টেস্ট 2 এর একই প্রশ্ন পাবে? না, একই প্রশ্ন পাবে না। বাট একাডেমিকরা অ্যানালাইটিক্যাল এস এর জন্য যেই প্রিপারেশন নিয়েছিল, ধরেন 5 ধরনের প্রশ্নের প্রিপারেশন নিয়েছিল, যার বাইরে রাইটিং টেস্ট 2 হয় না, জিটিরাও ওই 5 ধরনের প্রশ্নেরই প্রিপারেশন নিয়েছিল, যার বাইরে রাইটিং টেস্ট 2 হয় না। তাহলে এই একাডেমিকের রাইটিং টেস্ট 2টা ওই দিনের জন্য একটা প্রশ্ন হবে, আর জিটির রাইটিং টেস্ট 2 টা আরেকটা প্রশ্ন হবে। বাট ওই যেই প্রিপারেশন নিয়েছিল তারা, একাডেমিকের তারা, জিটিরে ওই একই প্রিপারেশনে, যেমন এখানে আসছে হচ্ছে মানে আপনার ধরেন একাডেমিকের রাইটিং টেস্ট 2 তে আসছে একটা টপিক দিয়ে বলছে যে
কিছু লোক গ্রামে থাকা পছন্দ করে, কিছু লোক বলে শহরে থাকা ভালো। তাহলে এখন বলছে যে দুইটা ভিউ আলোচনা করেন এবং আপনার মতামত দেন। এটা আসছে ধরেন একাডেমিক রাইটিং এ। এখন যারা জিটি পড়ছিল তারাও কিন্তু এই ধরনের প্রশ্নের প্রিপারেশন নিচ্ছে, কারণ রাইটিং টেস্ট 2 একই টাইপের, খালি প্রশ্ন দুইটা আলাদা হবে। আর এখানে আসছে হচ্ছে কি যে আপনার মানে ধরেন একটা প্রশ্ন দিয়ে বলছে যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি। এই অ্যাগ্রি অর ডিসএগ্রি কিন্তু একাডেমিকরাও প্রিপারেশন নিয়েছিল, কিন্তু আজকে আসছে তার ওই মানে ডিসকাস বোথ দি ভিউজ এন্ড গিভ ইউর ওপিনিয়ন। আবার আরেক দিনের পরীক্ষায় একাডেমিকে আসছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি, আর জিটির আসছে ডিসকাস বোথ দি ভিউজ এন্ড গিভ ইউর ওপিনিয়ন। তো তাহলে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু রিডিং এর প্রশ্নের ধরন একাডেমিকের এবং জেনারেল ট্রেনিং এর একই, কাজেই ওই একাডেমিকের যে বড় জিনিস আছে সেইটা দিয়ে যদি জিটিরা প্রিপারেশন নেয় তাহলে এটা আরো ভালো হয় জিটিদের জন্য। কারণ বড় 2 পাতার একটা প্যাসেজে মানুষ ট্র্যাক হারায় ফেলে, ছোট হয়ে গেলে তার জন্য ইজিয়ার হয়। সো প্রিপারেশন একই থাকবে, লিসেনিং একই, স্পিকিং একই, রিডিংও আমরা একই প্রিপারেশন নেব, কারণ কোশ্চেন প্যাটার্ন একই, খালি ম্যাটেরিয়ালসটা একটু ছোট জিটিতে, কাজে আমরা বড়টা দিয়ে প্রিপারেশন নেব। ঠিক আছে, অর্থাৎ আমি চাচ্ছি যে যারা আছেন জিটি তারা হার্ডার প্রিপারেশনে যান, হ্যাঁ, যাতে করে কোনো রিস্ক না থাকে। হাউএভার একেবারেই আলাদা কোন জিনিস, যেমন একাডেমিক রাইটিং এর টাস্ক 2 এর যেই প্রিপারেশন, জিটিরও রাইটিং টাস্ক 2 এর সেই প্রিপারেশন। তো কাজেই আমরা একই সাথে করব, একই ম্যাটেরিয়াল দিয়ে টাস্ক 2 এর জন্য। শুধু জিটির জন্য এক্সট্রা যেই ক্লাসটা আমি নেব, যেটা একাডেমিকের অ্যাটেন্ড করার দরকার নাই, অথবা যদি শিখতে চান, যেহেতু আমি বলছি যে লেটার রাইটিং আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা শিখি নাই, তাহলে আপনি জীবনের জন্য শিখে নিলেন, কিন্তু একাডেমিকের জন্য মানে জিটি এর এই লেটার রাইটিংটা শেখা কোনো আবশ্যিকতা নাই। শুধু তার মানে আমাদের প্রিপারেশনটা হবে এরকম, যারা জিটি আছেন তাদের জন্য আমি শুধু লেটারের আলাদা ক্লাস দেব, আর বাকি সব প্রিপারেশন আমরা যা করব এইটা বরং জেনারেল ট্রেনিং এর জন্য আরো স্ট্রঙ্গার প্রিপারেশন হবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল নাও আইএলটিএস এর বেসিক ইনফরমেশন? মানে পরিষ্কার চিত্র পেয়েছেন আমরা কি করতে যাচ্ছি আগামীতে? ওকে, এখন আমরা একটু আইএলটিএস এর নিউমারিক নিউমারিক ভ্যালুগুলোর মিনিং বোঝার চেষ্টা করব, কিভাবে মার্ক, কিভাবে ব্যান্ড স্কোর দেওয়া হয়, কোন ব্যান্ড স্কোরের অর্থ কি, এই জিনিসগুলো। যারা আজকে দেরিতে এসছেন, এই যে একটু আগে এসছেন, এত টেনশন নেওয়ার কিছু নেই। ইট ওয়াজ জাস্ট এ বেসিক ইনফরমেশন ক্লাস, যদিও এগুলা মানে যথেষ্ট জরুরি বিষয় ছিল জানার জন্য, কারণ আইএলটিএস সংক্রান্তে আমাদের ভাষা ভাষা নলেজ। সো আজকে কোনো মডিউল করানো হয়নি, জাস্ট বেসিক ইনফরমেশন গুলো যাতে আমরা সঠিকভাবে জানতে পারি, সেজন্য আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসটা নেওয়া হয়েছে। আচ্ছা, এখন এই পার্টে, এই সেকেন্ড হাফে যেটা করব সেটা হচ্ছে যে ব্যান্ড ব্যান্ড স্কোর কিভাবে হয়। এই যে আমরা শুনি 7 দরকার, 6.5 দরকার, 7.5 দরকার, এর মানেই বা কি, অথবা এক্সামিনাররা কিভাবে দিয়ে থাকেন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন যে ধরেন সবাই করে কি, বসে বসে খালি কেমব্রিজ থেকে প্র্যাকটিস করে, বলে স্যার আমি 100টা প্যাসেজ প্র্যাকটিস করে ফেলছি, স্যার বিবিসি শুনতেছি, তারপরে লিসেনিং প্রচুর টেস্ট দিচ্ছি, তাও ইমপ্রুভ হচ্ছে না। এর উত্তর কি জানেন? এর উত্তর হচ্ছে যে আমরাই সেই লোক যার ইমপ্রুভ হবে না। কারণ সবকিছুর একটা তরিকা আছে, তরিকা অনুযায়ী না করলে কোনো ফল আসবে না। হ্যাঁ, আইনস্টাইন, হি ওয়াজ নট অনলি দি ওয়ার্ল্ড ফেমাস ফিজিসিস্ট, বিশ্ববিখ্যাত পদার্থবিদই ছিলেন না, হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিলোসোফার্স এভার, যিনি শিক্ষা, তারপরে মানে মানুষ, আচরণ, হ্যাঁ, এথিক্স, রিলিজিয়ন, অনেক কিছু নিয়ে মানে বিরাট বিরাট দর্শন দিয়ে গেছেন। এটা আপনাদের জানা আছে কিনা জানি না। আইনস্টাইন বলেছেন, ডুইং দ্য সেম থিং বাট এক্সপেক্টিং ডিফারেন্ট রেজাল্ট। বুঝতে পারছেন তো? ডুইং দ্য সেম থিং বাট এক্সপেক্টিং ডিফারেন্ট রেজাল্টস ইজ এ সাইন অফ ইনস্যানিটি। ইনস্যানিটি বুঝেন তো? উন্মাদনা, পাগলের লক্ষণ। উনি যা বলেছেন তার মানে হচ্ছে, আপনি একই কাজ করলে তো একই রেজাল্ট পাচ্ছেন বারবার, অথচ আপনি আশা করছেন ডিফারেন্ট রেজাল্ট। আপনি বারবার আপনি লিসেনিং টেস্ট দিচ্ছেন, মানে খারাপ হচ্ছে, আবার টেস্ট দিচ্ছেন, আবার খারাপ হচ্ছে,
কিন্তু আপনি আশা করতেছেন কি আপনার ভালো হবে, আর নিজেই প্রশ্ন করতেছেন ভালো হচ্ছে না তো স্যার, এত লিসেনিং টেস্ট দিচ্ছি। আইনস্টাইনের মতো লোক তো নিজেই বলে গেছে এটা, যে একই জিনিস বারবার করে ভিন্ন রেজাল্ট আশা করলে আপনি উন্মাদ উন্মাদ ছাড়া আর কিছুই না। মারাত্মক কথা কিন্তু, এটা শুধু আইএলস না, এটা সারা জীবনের জন্য একটা লার্নিং ফিলোসফি এবং আউটকাম ফিলোসফি, কিভাবে ভিন্ন রেজাল্ট পেতে হয়। আচ্ছা, একই জিনিস করে বারবার একই রেজাল্ট পাচ্ছি, তাহলে এখন ভিন্ন রেজাল্ট আশা করতে গেলে কি করতে হবে লিখেন তো, দেখি মাথায় কি আসে। একই কাজ করে একই রেজাল্ট পাচ্ছেন কিন্তু আশা করতেছেন ভিন্ন রেজাল্ট, তাহলে ভিন্ন রেজাল্ট কি হবে, মানে ভিন্ন রেজাল্ট কখন হবে? ভেরি সিম্পল কোশ্চেন কিন্তু, বাট বিরাট বিরাট দার্শনিক প্রশ্ন। যেহেতু একই কাজ করে একই রেজাল্ট হয়, কাজে ভিন্ন কাজ করলে ভিন্ন রেজাল্ট হবে, কাজে আপনার মেথড অফ ওয়ার্ক চেঞ্জ করতে হবে। ইয়েস। সো দেয়ারফর, এটা আমি কেন বললাম, বললাম এই কারণে যে রাইটিং ভালো হচ্ছে না স্যার, আমার গ্রামার ভুল হয় না তারপরেও মার্ক পাই না, বারবার দিয়ে 6.5 পাই, এরকম আপনারা অনেকের কাছ থেকে মানে শুনে থাকতে পারেন, খুব কমন জিনিস। কেন হচ্ছে না? এক্সামিনার কোন 4টা ক্রাইটেরিয়ার ভিত্তিতে, কোন 4টা ক্রাইটেরিয়া আছে রাইটিং এর, এই 4টা ক্রাইটেরিয়ার বাইরে আপনি যতই সাহিত্য মারেন, যত যাই করেন, কোনো মার্ক অ্যাড হবে না। কিন্তু ওই 4টা ক্রাইটেরিয়ার যদি আপনি পূরণ না করেন, তাহলে আপনার মার্ক বাড়বে না। ওই 4টা ক্রাইটেরিয়া যত পূর্ণ করবেন, তার মানে এক্সামিনার যা দিয়ে আপনাকে মার্ক দেন তাই আপনি জানেন না, অথচ বারবার লিখেন, তো তাহলে আপনার স্কোর বাড়বে কিভাবে? আপনার তো জানা উচিত আগে এক্সামিনার আমাকে এই ABCD ওই 4টা কোন জিনিস, যেই 4টার ভিত্তিতে আমাকে মার্ক দেন, কাজে আমার 6 কেন আসে? ABCDর ভিতরে আমার কি সিতে প্রবলেম, আমার কি ডিতে প্রবলেম, নাকি বিতে প্রবলেম আছে, নাকি BCD তিনটাতে প্রবলেম আছে? কাজে যেহেতু ওই 4টা দিয়ে মার্কিং করা হয় আপনাকে, আপনার কোথায় উইকনেস আছে সেটা ওই 4টা ক্রাইটেরিয়ার ভিত্তিতে আপনার নিজেকেই সর্ট আউট করতে হবে। হ্যাঁ, মানে এগুলাই শেখাবো আমি, যে ওই 4টা ক্রাইটেরিয়া কি। তাহলে ওই 4টা ক্রাইটেরিয়ার বাইরে কোনো কিছুই আপনার সময় নষ্ট। তো ওই জন্যই বললাম যে ডুইং দ্য সেম থিং বাট এক্সপেক্টিং ডিফারেন্ট রেজাল্টস ইজ এ সাইন অফ ইনস্যানিটি। কাজে আপনি এক্সামিনার যার ভিত্তিতে আপনাকে মার্ক দেন তাই আপনি জানেন না, অথচ আপনি আশা করতেছেন আপনি ভালো স্কোর পাবেন। তাহলে ওই যে আমি বললাম না, তাহলে তো আমরাই তো সেই লোক যার মানে ভালো স্কোর পাওয়ার কোনো কোনো উপায় নাই, কারণ এক্সামিনার কি দিয়ে আমাকে মার্ক দেন ওইটাই জানি না আমি, ওইটা শিখবো এখন। এবং কোন মার্কের মানে কি, মানে ব্যান্ড স্কোর, যেমন আমরা বলি 9। আচ্ছা, প্রথমেই জেনে নেই আইএলস ব্যান্ড স্কোর, যেটা ফাইনালি ব্যান্ড স্কোর হয়, যেমন 6.5, যে আইএলস এর স্কোর কত, আমি 7.5 পেয়েছি। তাহলে এখন এইটা কিভাবে হয়, এটা কি ভগ্নাংশ হতে পারে, 7.25 হতে পারে, 7.75 হতে পারে, নাকি কি হতে পারে? আচ্ছা, ইটস এ স্কেল ফ্রম, দেখি কতটুকু কত, নো এবিলিটি, এক মানে নো এবিলিটি ইন ইউজিং দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ মে নো আ ফিউ আইসোলেটেড ওয়ার্ডস, মানে কিছু শব্দ ছাড়া আর কিছুই জানে না, ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করার এবিলিটি নাই। ঠিক আছে, তাহলে আইএলস এ কোনো জিরো নাই। নিচ থেকে আসি, এখন এই যে পূর্ণ সংখ্যা আছে 1 to 9, এর ভেতরে আপনার টোটাল ব্যান্ড স্কোর, যেটাকে ওভারঅল ব্যান্ড স্কোর বলে, 0.5 করে আগাতে পারে। এই লিস্টে 0.5টা নাই, কিন্তু জাস্ট পূর্ণ সংখ্যাটা দেওয়া আছে, তার মানে এটা 2.5 হতে পারে, 3.5 হতে পারে, 4 হতে পারে, 4.5 হতে পারে, 5 হতে পারে, বাট ওভারঅল স্কোরটা কখনোই 5.25 হতে পারবে না, 5.3 হতে পারবে না। ঠিক আছে, এটা 0.5 করে আগায়। আশা করি বুঝতে পারছেন। সো ফ্রম 1 to 9 কি 0.5 করে করে এক একটা স্টেজ উপরে হবে। এখানে ব্যাখ্যাগুলো দেওয়া আছে, জাস্ট পূর্ণ সংখ্যার ব্যাখ্যা। ইন্টারমিটেন্ট ইউজার মানে বিরতি, মানে ওই যে দুই একটা ইংরেজির মানে ধামাকা দিতে পারে আসলে, মানে পূর্ণাঙ্গ এবিলিটি নাই ইউজ করার। হ্যাজ গ্রেট ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং স্পোকেন এন্ড রিটেন ইংলিশ, মে নো আ ফিউ আইসোলেটেড ওয়ার্ডস অর ফ্রেজেস ইউজফুল ইন এ ফ্যামিলিয়ার সিচুয়েশন। খুব জানা অবস্থায়, মাই নেম ইজ শফিক ইকবাল, তো এটা তো আর ইংলিশ হবে না আসলে, এটা একেবারে ফ্যামিলিয়ার বলে যে কেউ বলতে পারে, অনেকেই বলতে পারে, অনেক অশিক্ষিত মানুষও বলতে পারে। এক্সট্রিমলি লিমিটেড ইউজার, তাহলে নিচের গুলো আর পরে সময় নষ্ট করবো না, একটু মানে আমরা বুঝে গেছি এখন বিষয়টা। নাম্বার 4 লিমিটেড ইউজার, তাহলে 3 হলো এক্সট্রিমলি লিমিটেড। ঠিক আছে, নাম্বার 4 লিমিটেড ইউজার মানে ব্যান্ড স্কোর 4। 5 মডারেট, মধ্যমের চেয়ে একটু কম। 6 কম্পিটেন্ট ইউজার,
মোটামুটি যোগ্যতা আছে, এটা একটু পড়ি দেখি। হ্যাজ ইফেক্টিভ, ইফেক্টিভ মানে কি? এখানে ইফেক্টিভ মানে খুব পজিটিভ কিছু না, মানে কাজ চলে আর কি, কাজ ভালোই চলে, মানে কাজ মোটামুটি চলে। ইফেক্টিভ মানে হচ্ছে মিনিং ক্লিয়ার। ইফেক্টিভ কমান্ড অফ দি ল্যাঙ্গুয়েজ, শো সাম ইনএকিউরেসিস, বেশ কিছু ভুল আছে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউসেজ অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ডিংস, হয়তো স্পিকিং এ কোশ্চেন বুঝতেও সমস্যা হয়েছে তার। ক্যান ইউজ, ক্যান ইউজ এন্ড আন্ডারস্ট্যান্ড ফেয়ারলি কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ, ফেয়ারলি কমপ্লেক্স মানে মোটামুটি কমপ্লেক্স ইউজ করতে পারে। যেমন হয়তো বলতে পারে যে আই কুড নট গো টু দি অফিস বিকজ আই ওয়াজ ইল, সো দের ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, একটা লঙ্গার সেন্টেন্স, এইটুকু সে বলতে পারে, ঠিক আছে। পার্টিকুলারলি ইন ফ্যামিলিয়ার সিচুয়েশনস। তাও 7 দেখি কি, গুড ইউজার, 7 থেকে বলা হচ্ছে ভালো, has operational command of the language with occasional inaccuracies। দেখেন আস্তে আস্তে যেহেতু উপরে যাচ্ছে, inaccuracies এর ল্যাঙ্গুয়েজটাকে উইক করে দেওয়া হচ্ছে। অকেশনাল মানে মাঝে মাঝে ইনএকিউরেসি আছে, অল্প। inappropriate usage এগুলো occasional সব, and misunderstandings in some situations, understands detailed reasoning, ব্যাখ্যা যুক্তি এগুলো বিশ্লেষণ মানে ভালোই পারে, and generally handles complex language well। তাও হ্যান্ডেলস বলে নেই, জেনারেলি হ্যান্ডেলস। 8 দেখবেন যে কত প্রশংসা শুরু হয়েছে এখান থেকে। হ্যাজ ফুল, ফুল বলে দিছে, ফুল অপারেশনাল কমান্ড, সাথে কি ছিল? হ্যাজ অপারেশনাল কমান্ড, ফুল অপারেশনাল কমান্ড অফ দ্য ল্যাঙ্গুয়েজ এক্সেপ্ট ইন আ ফিউ আনফ্যামিলিয়ার সিচুয়েশনস। হয়তো যে 8 পাইছে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে do you think that spending more money on astronomy would be logical for the government? অ্যাস্ট্রোনমিতে গভর্নমেন্টের জন্য বেশি মানি ইউজ করা লজিক্যাল হবে কিনা, এইটা তো আসলে মাথার ভিতরে হঠাৎ করে আসতেও সমস্যা। তো এই ধরনের প্রশ্নে হয়তো একটু পেঁচায় ফেলছে, বাট আদারওয়াইজ ফুল অপারেশনাল কমান্ডটা ছিল। অকেশনাল শান, complex and detailed argumentation handled well। 9 এক্সামটা 9 স্কেলেই। expert user shows complete understanding of English, দেখেন কমপ্লিট বলে দিছে, এখানে আর কোনো ইনএকিউরেসিস থাকবে না। uses language appropriately with fluency and accuracy, full operational command, কোনো ইয়ে নাই, কোনো নেগেটিভ ওয়ার্ড নাই। সো এর মাঝখানে 8.5 আছে, 8 আর 7 এর মাঝে 7.5 আছে, সো 0.5 করে হতে পারে। এখন আইডিয়াটা হবে এরকম যে এই 1 to 9 এগুলা 1 মার্ক না, আসলে 10-এ 9 পাওয়া একটা রচনায় আর 10-এ 6 পাওয়া 3 মার্কের ব্যবধান। আর এইখানে 6 পাওয়া আর 9 পাওয়া হলো গিয়ে আপনার 3 মার্ক না, 3 লেভেল ব্যবধান। 3 লেভেল, এক একটা লেভেলকে ডিনোট করে। মনে করেন যে আকাশে আধা মাইল পর পর এক একটা করে তক্তা দেওয়া আছে, এক একজন এক একটা তক্তায় দাঁড়ায় আছে, প্রতিটা তক্তা এক একটা ব্যান্ড স্কোর। ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে, মানে এই আইডিয়ার ভিতরে ঢুকতে হলে আসলে আপনাকে বুঝতে হবে যে ব্যান্ড স্কোরের মানে কি। আচ্ছা, তাও 6 থেকে 9 আসলে 3 লেভেল না, 6 লেভেল, কারণ মাঝখানে 0.5 আছে। 6.5, 7, 7.5, 8, 8.5 and then 9, সো 0.5 আপ মানে এক লেভেল আপ। আপনাদেরকে এত কষ্ট করে এটা কেন বুঝাচ্ছি? নাম্বার 1, যা করব ঠিক মতো বুঝে একেবারে ভিতরে ঢুকে করব, তাহলে প্রিপারেশনটা যখন আমি নেওয়া শুরু করব তখন আমার নিজের কাছেও স্যাটিসফ্যাকশন লাগবে যে আমি জানি যে 0.5 বাড়া মানে বিরাট ব্যাপার, 0.5 বাড়া মানে আধা ব্যাপার না, আধা মার্কের ব্যাপার না, ঠিক আছে। তো এই জন্য ব্যান্ড স্কোরের মানেও আমরা বুঝি না। সো দিস ইজ নট 1 মার্ক, প্রত্যেক একের ভেতরে 2টা করে লেভেল আছে। 7 থেকে 8 মানে 2 লেভেলস আপ। কেউ যদি 3 মাস প্রিপারেশন নিয়ে 2টা লেভেল আপ করতে পারে, আপনি 5 ছিলেন, আপনি 6 হয়েছেন, প্র্যাকটিক্যালি বাস্তবে আপনি অনেক আপ হয়েছেন, অনেক ইমপ্রুভ করেছেন। কেউ যদি 6 থেকে 7 বানায় ফেলতে পারে, যত উপরের দিকে যাবে তত আসলে মানে বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে। আচ্ছা, ব্যান্ড স্কোরের মানে তো দেখেন, প্রথমে ভাবছিলাম যে ব্যান্ড স্কোরের মানে আর বোঝার কি আছে, আমি যেভাবে বোঝালাম এটা আসলেই বোঝার আছে। সো ব্যান্ড স্কোর এক একটা লেভেল, নট মার্ক। প্রতিটা মার্কের সাথে আসলে 2টা করে লেভেল আছে, মানে প্রতিটা মানে নাম্বারের সাথে 2টা করে লেভেল আছে।
আর এটা 0.5 করে বাড়ে, ওভারঅল স্কোরটা কখনো অন্য কোনো ফ্র্যাকশনে বাড়তে পারে না। ওকে, এখন আসি, এই যে আমি ওভারঅল ব্যান্ড স্কোর 6 পাবো, 7 পাবো, 6.5 পাবো, 7.5 পাবো, সেইটা কিভাবে আসবে? মডিউল তো 4টা, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। ওকে ফাইন, তাহলে লিসেনিং আর রিডিং তো 40টা করে প্রশ্ন। তাহলে লিসেনিং যেহেতু 40টা প্রশ্ন এবং রিডিং 40টা প্রশ্ন, সেই ক্ষেত্রে লিসেনিং এবং রিডিং কে মার্কিং করার জন্য একটা টেবিল আছে, যে 40টাতে কয়টা কারেক্ট হলে কত ব্যান্ড স্কোর, টেবিল আছে, টেবিল। আচ্ছা, ওইটা একটু পরে। এখন আসি ওভারঅল ব্যান্ড স্কোরটা কিভাবে হয়। যেমন রাইটিং এ কেউ পেলো 6, স্পিকিং এ পেলো 5.5। ওভারঅল ব্যান্ড স্কোর যেমন 0.5 হতে পারে, প্রতিটা মডিউলেরও 0.5 করে হতে পারে। তাহলে স্পিকিং 5.5, রিডিং 7, লিসেনিং 6.5। প্রত্যেকটাকে আলাদা করে মার্কিং করা হয় প্রত্যেক মডিউলকে, কারণ প্রত্যেকটা মডিউলতে আলাদা আলাদা পরীক্ষা নেওয়া হয়। এখন এই 4টাকে যোগ দেওয়া হবে, সাধারণ এভারেজ ফর্মুলা, যেটা গড় ফর্মুলা, গড় যেভাবে করা হয়, 4টাকে যোগ দিয়ে 4 দিয়ে ভাগ দিলে আসছে 6.25। এখন ওভারঅল ব্যান্ড স্কোর অথবা যে কোনো একটা মডিউলে যেহেতু 0.25 হতে পারে না, আর ওভারঅল তো 25 হতেই পারে না, তাহলে এখন এটা কি হবে? এখন এটা হবে এরকম, 6, 6-এর পরে কত? 6.5, 6.5-এর পরে কত? 7, মানে ওভারঅল, ওভারঅল ব্যান্ড স্কোর 6, 6.5, 7, 7.5 বললাম না? তাইলে এখন দেখেন, 6-এর পরেরটা হচ্ছে 6.5, তাহলে 6 আর 6.5-এর মাঝামাঝি কোনটা? মানে 6.25। বোঝার সুবিধাতে আমি 25 বলতেছি, পয়েন্টের পরে 25, 30 হিসেবে বলে না, কিন্তু আমরা সহজে বোঝার জন্য এখন ভুলটাই বলতেছি। ধরেন 6.0 আর 6.50, এই দুইটার মাঝামাঝি কি? 6.25, 0.0+50/2, 6.25। তাইলে এখন 6-এর উপরে যদি এমন ভাবে যায় যে তার পরবর্তী 6.5-এর ঠিক মাঝে আছে, যেমন 6 আর 6.5-এর মাঝে কি 6.25, এটা যে গড় করে 6.25 আসছে, তাহলে এটা তার পরের ব্যান্ড স্কুলে মানে উপরের দিকে চলে যাবে। 6.25 রাউন্ড আপ, রাউন্ডেড আপ। যদিও 6.5 রাউন্ড না, রাউন্ডেড আপ বলতে এখানে বোঝাচ্ছি যে মানে আপনার ওভারঅল ব্যান্ড স্কোর যা হতে পারে আর কি, যেমন 6.5 হতে পারে, 6.25 হতে পারে না। তাহলে 6.25 যেহেতু 6 আর 6.5 ঠিক মাঝামাঝি, এই কারণে রাউন্ডেড আপ, পরেরটাতে জাম্প করবে 6.5। এইটা আরেকটা দেখি, 4, 4.5, 5.5, 6.5, 4টা যোগ করে যদি 4 দিয়ে ভাগ দিই আসে 5.125। এখন দেখি 5, তার পরবর্তী ব্যান্ড স্কোর কত? 5.5। আচ্ছা, তাহলে 5 আর 5.5-এর মাঝামাঝি কত? 5.5 মানে তো 5.500, 5.5 মানে 5.50 বা 500, দশমিকের পরে ডান দিকে বাড়ালে তো কোনো সমস্যা হয় না, যেহেতু এটা 3 সংখ্যা, এই কারণে 5.5-এ নিলাম 5.500। তাহলে 500-র অর্ধেক কত? 250, মানে 5.250। তাহলে 5 আর 5.5-এর মাঝামাঝি হলো 5.25। 25 যদি হতো তাহলে 5.5 হয়ে যেত, যেহেতু 25-এর নিচে এটা 125, 25 মানে 250, 125, তাহলে অর্ধেকের চেয়ে কম হয়ে গেল না? তাহলে অর্ধেকের চেয়ে কম হলে রাউন্ড ডাউন, রাউন্ডেড ডাউন। এটা ছিল অর্ধেক, যেহেতু মিনিমাম রাউন্ডেড আপ টু দ্য নেক্সট। যেহেতু 5.125, পরবর্তীতে ছিল 5.5, এর অর্ধেক হলো 5.250, তার চেয়ে কম যেহেতু রাউন্ডেড ডাউন টু দ্য প্রিভিয়াস ওয়ান, 5। তাহলে অর্ধেক থাকলে পরবর্তী মানে যা আসছে পরবর্তীটার সাথে যদি অর্ধেক থাকে, তাহলে রাউন্ডেড আপ টু দ্য নেক্সট ওভারঅল ব্যান্ড স্কোর। যদি অর্ধেকের চেয়ে কম থাকে, রাউন্ডেড ডাউন টু দ্য প্রিভিয়াস ব্যান্ড স্কোর। একইভাবে এটাতে আসছে 7.75, 7 আর 8-এর মাঝামাঝি কত? 7.5। যেহেতু 5-এর উপরে, 5 থাকলেও তো রাউন্ডেড আপ হতো, তাহলে 5-এর উপরে রাউন্ডেড আপ টু 8। ব্যান্ড স্কোরের হিসাব ক্লিয়ার কিনা একটু ইয়েস নো লিখেন। ব্যান্ড স্কোরের হিসাবটি ক্লিয়ার হয়েছে কিনা?
ওকে ফাইন, তো ওভারঅল ব্যান্ড স্কোরটা কিভাবে 4টা থেকে আসে সেটা আমরা বুঝে গেলাম। এখন এখন কি বাদ আছে? বাদ আছে, আচ্ছা স্যার, এই যে রাইটিং এ যে 7.5 আসলো, স্পিকিং এ যে 7 আসলো, রিডিং এ যে 8.5 আসলো, লিসেনিং এ যে 8 আসলো, এইটা কোথা থেকে আসলো? এই চারটাকে গড় করে যা হয়েছে সেটা রাউন্ডেড আপ রাউন্ডেড ডাউন সেটা বুঝলাম, কিন্তু এই প্রত্যেক মডিউলের স্কোরটা কেমন আসলো এইটা আমাদের জানতে হবে। তাহলে এখন আমরা প্রথমে জানবো লিসেনিং এবং রিডিং, এই দুইটার পদ্ধতি একই। রিডিং একাডেমিক, যেমন 39টা থেকে 40টা হলে 9, তাহলে একাডেমিক রিডিং যেহেতু ওই যে বলছিলাম 2 পাতার করে প্যাসেজ, একটু মানে একটু ম্যাটেরিয়ালটা কঠিন, এই কারণে এখানে একটু ছাড় দেওয়া হয়েছে। এখানে একটা ভুল হলেও 40টা হলেও 9, 39টা হলেও 9, একটা ভুল গেলেও 9 দিয়ে দিবে। তাহলে এরকম, তাহলে আমার যদি 6.5 দরকার হয় তাহলে কত? 26, 23 থেকে 25 6, তাহলে এখান থেকে একটা টার্গেট ঠিক করে নেওয়া যাক। আমরা এর নিচে জীবনে চোখ দিতে পারবো না। 6-এর নিচে হলে তো আপনি কোথাও যেতে পারবেন না, মানে ইউরোপের কিছু দেশ এবং অপশনস ছাড়া, যেখানে ইংলিশের আসলে দরকার নাই তেমন। তাহলে 25টা থেকে 29টা, তার মানে হচ্ছে সোজা কথা 25-26টার কমে যদি আপনার হয় তাহলে আইএলটিএস এর জন্য আরো সময় নেওয়া উচিত, প্রিপারেশনের পরে আরো আরো প্রিপারেশন লাগবে। তাহলে তাহলে রিডিং এ 25-26টার কমে হওয়া যাবে না, এটা একটা মিনিমাম একটা মিডিয়াম টার্গেট থাকবে, আর উপরের দিকে হলে তো আরো ভালো। আচ্ছা, এখানে একটা মজা আছে, এটা হলো একাডেমিকের। জেনারেল ট্রেনিং এর যেহেতু ম্যাটেরিয়ালটা একটু সহজ, একটু খেয়াল করি তো যে কি পার্থক্য আছে। এইখানে দেখেন একটা ভুল হলেও 9, আচ্ছা এইখানে 7 পাইতে গেলে 30টা থেকে 31টা হইতে হবে, জাস্ট এই দুটো মনে রাখেন। 39টা থেকে 40টা হলে 9, আর 7 হতে গেলে 30টা থেকে 31টা, মানে 30টা হইতে হবে একাডেমিকে। দেখি তো জেনারেল ট্রেনিং এ কি হয়, পদ্ধতি একই, টেবিলটা একটু ভিন্ন। জেনারেল ট্রেনিং এ 39টা, একটা ভুল হইলেই 8.5 হয়ে যাবে, 9 পাইতে গেলে 40টাই হইতে হবে। দেখি তো 7 কত? হায় রে, ওইখানে ছিল কি, ওইখানে ছিল হচ্ছে, এইখানে ছিল 30টা, এখানে হচ্ছে 34টা 7 পাইতে গেলে। 7 পাইতে গেলে 34টা। তার মানে এইখান থেকেও একটা জিনিস বোঝা গেল, এইসব জিনিস কোথাও লেখা পাবেন না। এগুলো আমি দীর্ঘ সময় ধরে কাজ করতে করতে আমি এটা নিয়ে গবেষণা করি, ইন্টারেস্ট নেই, মানে বিভিন্ন জিনিসগুলা বের করি, এরকম কম্পারেটিভ অ্যানালাইসিস কোথাও দেওয়া নাই, কোনো ওয়েবসাইটে নেই, কোনো বইয়ে নেই, কোথাও নাই। অন্য কোনো মানে মানে অন্য কোনো সেন্টার অথবা অন্য কোনো ট্রেইনার মানে মানে এগুলা এগুলা খেয়াল করেছে কিনা তাও আমি জানি না, বাট এগুলো আমি দীর্ঘদিন ধরে আমি এগুলো অবজার্ভ করে আমি মানে ইনফরমেশন দিই যেটা প্রিপারেশনের জন্য উপকারী। তার মানে বোঝা গেল, কি বোঝা গেল? যারা বলে জেনারেল ট্রেনিং সহজ আর একাডেমিক কঠিন, তাদের ধারণা ভুল। কেমনে ভুল? যেহেতু ম্যাটেরিয়াল সহজ এজন্য মার্কিং কঠিন, যেহেতু একাডেমিকের ম্যাটেরিয়াল কঠিন ওই জন্য মার্কিং সহজ। সাধে কি আর এই শব্দ বের হয়েছে? ব্রিটিশ বুদ্ধি, চিকন বুদ্ধি, ব্রিটিশ বুদ্ধি। যেহেতু ইন্টারন্যাশনাল এক্সাম, তারা ঠিকই ব্যালেন্স করে নিচ্ছে। এবং এই জন্যই আমি বলছিলাম 1 নাম্বার, যা কিছু আশা করবেন দেখবেন উল্টা। কাজে আশা করছেন জেনারেল ট্রেনিং সহজ, একাডেমিক কঠিন, এ তো এ তো দেখা গেল মানে উল্টা কাহিনী। উল্টা কাহিনী মানে জেনারেল ট্রেনিং কঠিন তা না, যা আশা করছিলাম তার উল্টা। না, ব্যাপারটা ঠিক না আসলে। তার মানে দুইটাই ইন্টারন্যাশনালি আসলে সমান, এটারই বলে কেমব্রিজ ইউনিভার্সিটি। আচ্ছা, 2 নাম্বার, মানে 2 নাম্বার কি উল্টা পাবো? বলছিলাম যে জেনারেল ট্রেনিং এর জন্য হার্ডার প্রিপারেশন লাগবে, ওই জন্য আমরা শুধু লেটার রাইটিং ছাড়া ওই 2 পাতার প্যাসেজ দিয়ে একই টাইপের প্রশ্ন যারা প্র্যাকটিস করবেন জেনারেল ট্রেনিং এ তারা আরো ভালো করবেন অন্যদের চেয়ে। এখন আসি লিসেনিং। লিসেনিং তো দুইটারই এক। লিসেনিং হচ্ছে গিয়ে একাডেমিক রিডিং এর মতো, একাডেমিক রিডিং এর মতো। এই যে একটা মানে জেনারেল ট্রেনিং হোক আর একাডেমিক হোক, 39টা যদি একটা ভুল যায় তাও 9 পেয়ে যাবে।
তাহলে এখানেও 7 পেতে গেলে, এখানে 7 পেতে গেলে 30টা। তাহলে এখানে লিসেনিং এ কয়টা মিনিমাম হইতে হবে আমার 6.5 পাইতে গেলে? 6.5 দিয়ে মানে বোঝা যায় লিসেনিং যেহেতু রিডিং এর চেয়ে একটু সহজতর মনে হয়, সেই কারণে সহজতর মনে হয় বলছি। তাহলে রিডিং এ কারো মানে 25টা থেকে 27টা মিনিমাম মানে মানে হতেই হবে, তার নিচে স্ট্যান্ডার্ডই সেট করা যাবে না, স্যাটিসফাইড হয়ে যাবে না, মানে বিরাট প্রবলেম আছে তাহলে। ঠিক একইভাবে লিসেনিং এ আপনার মানে 25-26টার উপরে হইতে হবে, 27টা থেকে ধরে যে 27টা যদি ঠিক হয় 13টা ভুল হয়, তাইলে আমি মোটামুটি পরীক্ষা দেওয়ার কথা চিন্তা ভাবনা করতে পারি। মানে একবার না, বারবারই যদি এরকম 27, 28, 30-এর ভিতরে থাকে, তখন আপনি বুঝবেন যে না, আপনি লিসেনিং এ মোটামুটি স্ট্রং আছেন, পরীক্ষা দেওয়া যাবে, টাকা নষ্ট হবে না, বিদেশে যাওয়ার স্বপ্ন ভঙ্গ হবে না, হ্যাঁ, আবার পরীক্ষা দিতে হবে না 22,500 টাকা দিয়ে, 2বার পরীক্ষা দিলেই 45,000 টাকা নেয়। তাহলে লিসেনিং এবং রিডিং কিভাবে মার্কিং করা হয় এবং কি কি ইনফরমেশন পেলাম, ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে না? লিসেনিং, রিডিং, ব্যান্ড স্কোর কিভাবে দেওয়া হয়? ওকে, ফাইন। এখন যে দুইটা বলবো, রাইটিং এবং স্পিকিং এর ক্রাইটেরিয়া, যেটা বলেছিলাম যে এই ক্রাইটেরিয়া গুলো না জেনে প্রিপারেশন নেওয়ার ফলেই কোনোদিনই ইমপ্রুভমেন্ট হয় না। এক্সামিনার আপনাকে কি দিয়ে জাজ করবেন তাই জানেন না, তাহলে আপনি কি ইমপ্রুভ করবেন, তাই না? এই জিনিসগুলো আবার আসবে প্রতি মডিউলে, আবার বলবো, সমস্যা নেই। জাস্ট আজকে আমরা ওরিয়েন্টেশন ক্লাসে ওরিয়েন্টেড হচ্ছি। আইএলস যদি একটা একটা ফ্ল্যাট হয়, যেমন মানুষ ফ্ল্যাট ভাড়া নেওয়ার আগে ভেতরে গিয়ে ঢুকে ঢুকে দেখে, তারপরে নিজের ইচ্ছা মতো ঢুকে কোথায় টিভি দিবে, কোথায় বিছানা দিবে, কোথায় ডাইনিং টেবিল দিবে, কি করবে সেটা তার নিজের বিষয়। ঠিক একইভাবে আজকে আমরা ফ্ল্যাটটা ঘুরে দেখতেছি, আইএলস ফ্ল্যাটটা ঘুরে দেখতেছি। তারপরে যখন আমরা মডিউলে ঢুকবো, তখন আমরা আইএলস ফ্ল্যাটটাকে সাজাবো, গুছাবো। ক্লিয়ার? প্ল্যান ক্লিয়ার? প্ল্যান থাকতে হবে যে আমরা কি করছি আসলে। আমি বকবক করে গেলাম, আপনি শুনলেন, তারপরে কালকে পকেটে হাত দিলেন, দেখলেন পকেট ফাঁকা। পকেট ফাঁকা মানে মানে পকেটে কোনো জ্ঞানী নাই, কোনো ট্রিক্স নাই, কোনো টিপস নাই, কোনো কামের কিচ্ছু নাই। তো কি হচ্ছে আসলে এগুলা? এগুলা তো হচ্ছে গিয়ে মানে শুধু শুধু ক্লাস এবং সময় নামের কলঙ্ক, তাই না? তো এই জন্য আমি সবসময় ম্যাপ দিয়ে দিই, বা আমি মানে বোঝাতে চাই যে আমরা কি বুঝতে যাচ্ছি। আচ্ছা, রাইটিং মার্কিং ক্রাইটেরিয়া, ঠিক এই 4টা ক্রাইটেরিয়ার উপরে এক্সামিনার আপনাকে মার্ক দিবেন। টাস্ক অ্যাচিভমেন্ট, টাস্ক 1 এর জন্য বলে টাস্ক অ্যাচিভমেন্ট নাম্বার 1 ক্রাইটেরিয়া আর কি, আর টাস্ক 2 এর জন্য বলে টাস্ক রেসপন্স। এটা কি জিনিস? এটা হচ্ছে কি আপনার টাস্ক 1 এর জন্য বলে 150 ওয়ার্ড মিনিমাম লিখতে হবে, মিনিমাম মানে 150-এর উপরে যেতে হবে, 160-70 লিখলেই যথেষ্ট। যে 160 এর বদলে মানে মিনিমাম 100, মিনিমাম 150, তো মিনিমাম 150 মানে তো 250, 300, 150 ক্রস করার পরে আর বেশি ওয়ার্ডের জন্য আপনি কোনো ক্রেডিট পাবেন না, বরং আপনার অসুবিধা হতে পারে যে আপনি শেষ করতে পারলেন না সময়ের জন্য। এই জন্য বেশি লেখার ক্রাইটেরিয়া মানে মানে কোনো ক্রেডিট নাই, মার্ক বাড়বে না। বাট যদি 150 ওয়ার্ডের কম হয় তাহলে মার্ক কমবে। তাহলে টাস্ক অ্যাচিভমেন্ট বা টাস্ক রেসপন্সের জন্য একটি ক্রাইটেরিয়া হচ্ছে ওয়ার্ড লিমিট, ওয়ার্ড লিমিট, মিনিমাম ওয়ার্ড লিমিট ক্রস করা। নাম্বার 2 হচ্ছে প্রশ্নের টপিক থেকে দূরে সরে না যাওয়া, টু দি পয়েন্ট অ্যান্সার করা। মজার ব্যাপার হচ্ছে এটা, এই যে প্রশ্নের টপিক থেকে দূরে সরে না যাওয়া এবং টু দি পয়েন্ট অ্যান্সার করা, সারা জীবন আমরা শুনে আসছি। কোন দিন এইটা বলতে কি বোঝায় আমরা কেউ জানি। আমি 22 বছর ধরে আমি এই আইএলস ট্রেনার হিসেবে কাজ করছি, শুধু আইএলস না, আমি কর্পোরেট ট্রেনিংও করাই। এই কথাটার মানে কেউ বলতে পারে না। স্যার ওই টপিকের ভেতরে থাকা, টপিকের ভিতরে বলতে থাকা কি, আমি জীবনের প্রথমবারের মতো আপনাদেরকে বোঝাচ্ছি এবং অনেক কনফিডেন্স দিয়ে বলতেছি, আসলেই জীবনের প্রথমবারের মতো। উদাহরণ দেই, বলছে কিছু লোক গ্রামে থাকতে পছন্দ করে, হাউএভার অন্য কিছু লোক শহরে শহরে থাকাকে বেশি মানে মানে শহরে থাকাকে পছন্দ করে। এখন বলছে দুটি দুটি ভিউ, VIEU, ভিউ, ডিসকাস বোথ দি ভিউজ এন্ড গিভ ইউর ওপিনিয়ন। এখন একজন পরীক্ষার হল থেকে বের করে
বের হয়ে এসে বলতেছে, যে ছেলেরা যেমনি কথা বলে যে মামা আজকে তো ফাটায় দিয়ে আসছি, বলে কেমনে? শহরের সুবিধা অসুবিধা, গ্রামের সুবিধা অসুবিধা সব কম্পেয়ার করে ডিটেল লিখে দিয়ে আসছি। এই লোক টাস্ক অ্যাচিভমেন্ট হয়ই নাই। টাস্ক অ্যাচিভমেন্টে এই চারটাতে 9 মার্কিং করা হয়। টাস্ক অ্যাচিভমেন্টে 9 কত পাইলো? কোহিয়ারেন্স এন্ড কোহিশন নিচেরটাতে কত পাইলো? ভোকাবুলারিতে কত পেলো? লেক্সিক্যাল রিসোর্সে 9 কত পেলো? গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে কত পেলো? ওই যে টোটাল মডিউল যেভাবে 4টা যোগ দিয়ে আবার 4 দিয়ে ভাগ করে, এই রাইটিং এবং স্পিকিং ও তাই করে। তাহলে টাস্ক অ্যাচিভমেন্টে এখানে 9 এই লোক 2 পাবে, 2। কেন বলেন তো? এই জন্যই বলছি যে আমরা জীবনে কোনোদিন বুঝি নাই। প্রশ্নটাই ছিল, ভালো করে খেয়াল করবেন সবাই, প্রশ্নটাই ছিল some people prefer to live in city while some other choose village as a better living place। তাহলে বলছে ডিসকাস বোথ দি ভিউজ। তাহলে ভিউ 1 কি, মানে বোথ দি ভিউজ মানে কি? ভিউ 1, ভিউ 2, তাই তো? তাহলে ভিউ 1 হচ্ছে সিটি ইজ গুড প্লেস ফর লিভিং, ভিউ 2 হচ্ছে ভিলেজ ইজ গুড প্লেস ফর লিভিং। দুইটা আলাদা, তাই তো? এবং ভালো করে খেয়াল করে দেখেন, দুইটার ভিতরেই গুড প্লেস ফর লিভিং, প্রেফার এবং বেটার প্লেস, ঠিক কিনা? এখন বলছে ডিসকাস বোথ দি ভিউজ। তো ভিউ তো দেওয়াই আছে পজিটিভ, আপনাকে বলছে যে আপনি ভিউ 1 এবং ভিউ 2টা আলোচনা করেন। তাহলে আপনার আলোচনা করা উচিত ছিল যারা শহরকে ভালো বলে কেন বলে। ভিউ 2 আলোচনা কি? যারা গ্রামকে ভালো বলে কেন বলে। এখানে তো গ্রামের অসুবিধা বা নেগেটিভও নাই ভিউ 1 এর ভিতরে, ভিউ 2 এর ভিতরেও নাই। আছে? লিখেন তো একটু। আমাকে শুধু দুইটা ভিউ আলোচনা করতে বলছে, আমাকে শুধু দুইটা ভিউ আলোচনা করতে বলছে। তাহলে এই প্রশ্নের ভিতরে যে কিছু লোক শহরে থাকতে পছন্দ করে, কিছু লোক গ্রামে থাকতে পছন্দ করে, এই ভিউর ভিতরে কি অসুবিধা বলে কোনো কথা আছে? লিখেন ইয়েস নো, লিখে নাকি একদম ম্যাথমেটিক্যাল উত্তর দিবেন। আছে? নো। এখন টু দি পয়েন্ট বলতে বোঝায় এই দুইটা ভিউ কি এক্সপ্লেইন করা, কোনো অসুবিধা না আনা। আর ওই ছেলে কি মনে করছে আজকে ফাটায় দিয়ে আসছে, ও যে নিজেই ফেটে গেছে খোঁজ নাই। এটা টাস্ক রেসপন্স নষ্ট হয়েছে। কথা কি বুঝতে পারছে? এখন টু দি পয়েন্ট বলতে আসলে কি বোঝায়? আপনাকে জিজ্ঞেস করছে যে নোয়াখালীর, অথবা আপনার দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি নরসিংদী। বলছে নরসিংদীর একটি জিনিসের নাম বলেন যেটা, যেটার জন্য নরসিংদী বিখ্যাত। এখন আপনি অস্থির হয়ে গেছেন, আমার বাড়ি তো নরসিংদী। এখন নরসিংদীর কলা সবাই জানে, কিন্তু স্যার নরসিংদীর কৃষি ব্যবস্থা যে কতটা উন্নত হয়েছে এটা তো আপনি জানেন না। কাজে আপনি অস্থির হয়ে গেছেন কৃষি ব্যবস্থা নিয়ে বলার জন্য। আপনাকে প্রশ্ন করছিল, আপনার প্রশ্নই ছিল নরসিংদীর একটি জিনিস বলেন, একটি, প্রশ্নটাই হলো একটি। কারণ আপনি বলতেছেন যে নরসিংদী কলার জন্য বিখ্যাত, তবে আরো একটা জিনিস আছে স্যার, সেটা হচ্ছে নরসিংদী কৃষি ব্যবস্থা গত 10 বছরে মানে মানে মারাত্মক ভাবে উন্নতি লাভ করেছে। সো মানে কলা এবং নরসিংদীর, মানে কলা হচ্ছে ফল হিসাবে এবং নরসিংদী টোটাল কৃষি ব্যবস্থা, এই দুটোর জন্যই নরসিংদী বিখ্যাত। আমি যদি ইন্টারভিউয়ার হইতাম এটার, আমি আপনাকে শূন্য দেব, শূন্য। কারণ আপনার প্রশ্নই ছিল একটি বলেন, আপনার দুইটা বলতে বলছিলাম, বলতে বলি নাই। কাজেই এইখানে বেশি বলা, আশেপাশে ডাইনে বামে ছোটাছুটি করা, এর নামই হচ্ছে গিয়ে টু দি পয়েন্ট উত্তর না করা। বুঝতে পেরেছেন কিনা? ইয়েস নো লিখেন। একটা টপিকের আন্ডারে 1 লাখ অ্যাঙ্গেল আসতে পারে, একটা এই ভিলেজ সিটি নিয়ে 1 লাখ প্রশ্ন হইতে পারে, যেটার 1 লাখ রকম ভিন্ন রেসপন্স হবে। কাজে ইটস আ ভেরি স্পেসিফিক ডেলিকেট ইস্যু, টু দি পয়েন্ট কোনো গণহারে কথা না। ঠিক আছে? এবং আমি যে বলেছিলাম এটা বুঝতে পেরেছেন, জীবনের প্রথমবারের মতো বোঝা যায় আসলে টু দি পয়েন্ট বলতে কি বোঝায়। ওই শহর গ্রাম সংক্রান্ত সব লিখলেই টু দি পয়েন্ট হবে না, টোটালি টপিকের বাইরে হয়ে যাবে, অফ টপিক হয়ে যাবে। সো এই জন্য যখন মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আসে তখন টু দি পয়েন্ট এই জিনিসটা না বুঝলে হয় না, আমাদেরকে এই জিনিসটা বোঝানো হয় নাই। আমরা মোটামুটি একটা গণহারে ওই টপিকের উপরে বাইরা বাড়ি করে সব লিখে দিয়েছে, মনে করি যে মামা আজকে তো ফাটায় দিয়ে আসছি। ঠিক আছে? এই কাজ করা যাবে না স্যার, একদম কোনো ভাবেই স্কোর বাড়বে না। স্কোর মানে দ্য স্কোর উইল গো ডাউন লাইক এনিথিং। তাহলে 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে ওয়ার্ড লিমিট, মানে যে টাস্ক অ্যাচিভমেন্ট টাস্ক রেসপন্সের জন্য। টাস্ক 2 এর জন্য 250 ওয়ার্ড, 250 ওয়ার্ডের একটু উপরে। টাস্ক 1 এর জন্য 150 ওয়ার্ডের একটু উপরে। তারপরে কি? টু দি পয়েন্ট লিখা, অফ টপিক না যাওয়া। নাম্বার 3, এই যে টাস্ক অ্যাচিভমেন্ট টাস্ক রেসপন্স প্রথমটারই ব্যাখ্যা দিচ্ছি। নাম্বার 3, কোশ্চেনের নিচে যদি কোনো ইনস্ট্রাকশন থাকে সেই ইনস্ট্রাকশন ফলো করা। যেমন এই টপিকের পরে ডিসকাস বোথ দি ভিউজ এন্ড গিভ ইউর ওপিনিয়ন,
নিচে প্রশ্নে লেখা আছে প্রোভাইড রেলেভেন্ট এক্সাম্পলস অ্যান্ড গিভ রিজনস। কারণ আপনি যখনই কোনো মানে উদাহরণ, একটা উদাহরণ আপনি দিয়ে বোঝান নাই, ঠিক আছে, উদাহরণ বলতে পার্সোনাল লাইফের উদাহরণ কিন্তু আবার বোঝায় না, এগুলো অবজেক্টিভলি লিখতে হয়। অনেকে লিখে যে মানে আই পার্সোনালি স ইন ইউরোপ, এগুলো লেখা যায় না, ঠিক আছে। উদাহরণ বলতে বোঝায় যে মানে যে উই দিয়ে বলা, যে অথবা পিপল দিয়ে বলা, when people when people visit European countries, people very well can observe that, এইভাবে। তাহলে কোনো একটা এক্সাম্পল দেন নাই, তাহলে আপনি ইনস্ট্রাকশন ফলো করেন নাই। আপনি কোনো একটা জিনিস বলছেন কিন্তু তার রিজন দেন নাই, তাহলে ইনস্ট্রাকশন ফলো করেন নাই, তাহলে আবারও টাস্ক রেসপন্স বা টাস্ক অ্যাচিভমেন্টে মার্ক কাটা যাবে। এগুলা রাইটিং এর সময় বোঝাবো, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি যে কি কি জিনিস বুঝলে মার্ক বাড়ানো যায়। আমরা প্রিপারেশন গুলো এইভাবে নেব। তাহলে আজকে মোটামুটি মানে আমি জাস্ট মানে এই একটা আমি ডিটেল বুঝলাম, যেটা আমি রাইটিং এর সময় আবার বোঝাবো। আজকে আর এত ডিটেল বোঝার দরকার নাই, খালি একটু থট প্রভোক করার চেষ্টা করছি যে লার্নিং মেকানিজমটা আসলে কি। যদি আপনি সঠিক প্রিপারেশন নিতে চান, লার্নিং মেকানিজমটা আপনাকে জানতে হবে, যে কি কি জানতে হবে তা আগে জানতে হবে। মানে গণহারে সব জানার চেষ্টা করা এবং সব লেখার চেষ্টা করা খুবই খারাপ অভ্যাস। দিস ইজ এ স্পেসিফিক টেস্ট। কোহিয়ারেন্স এন্ড কোহেশন, ওই যে কানেক্টিভিটি মেনটেন করা আর কি। হ্যাঁ, আপনি একটা উদাহরণ দিচ্ছেন কিন্তু ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স লিখছেন না, আপনি আরেকটা পয়েন্ট দিচ্ছেন কিন্তু ইন এডিশন লিখছেন না, আপনি ফার্স্টলি বলেছেন কিন্তু সেকেন্ডলির খোঁজ নাই, সেকেন্ডলি ওয়ার্ডই আসে নাই, তাহলে ফার্স্টলি লিখলেন কেন? এগুলোকে বলে কোহিয়ারেন্স এন্ড কোহেশন। আরো ভালোভাবে রাইটিং এর সময় বোঝাবো আমি। লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি সংক্রান্ত একটা কথা বলে নেই। আন্দাজি মান্দাজি কঠিন শব্দ না জেনে প্রয়োগ করার ফলে এটা আনবিফিটিং হয়ে যায়, যেটা আমরা জানি না, এবং লেখা হাস্যকর হয়ে যায় এবং ভোকাবুলারিতে মার্ক কমে যায়। Keeping it simple and short and easier gives you higher mark in vocabulary. Believe me. আন্দাজি মান্দাজি খটর মটর শব্দ ইউজ করার প্রবণতা একেবারেই বাদ দিতে হবে। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি আপনার দুই রকমের বিষয়। একটা হচ্ছে সাধারণ গ্রামার গুলা ভুল হওয়া যাবে না, যেমন টেন্স যদি ভুল হয় তাহলে এইটাতে মার্ক অনেক কমে যাবে, এই যে জিআরএ, এটাতে মার্ক অনেক কমে যাবে। সিঙ্গুলার প্লুরাল যদি ভুল হয় মার্ক কমে যাবে অনেক। তাহলে সাধারণ ভুলগুলো একেবারেই না করা, আর কিছু ভালো গ্রামাটিক্যাল এলিমেন্ট দেওয়া, যেমন একটু লঙ্গার সেন্টেন্স লিখলেন গ্রামারটা ঠিক রেখে, এটা মানে লঙ্গার সিম্পল সেন্টেন্স, কম্বিনেশন অফ কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড, তারপরে ওই যে কমা টমা সেমিকলন টেমিকলনের ব্যবহার, কন্ডিশনাল সেন্টেন্স, মোডালের ব্যবহার, হ্যাঁ, এগুলো আমি রাইটিং এর সময় শেখাবো। তো এগুলো হচ্ছে মানে জিআরএ বা গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। স্পিকিং এও এরকম চারটা ক্রাইটেরিয়া আছে, ফ্লুয়েন্সি এন্ড কোহিয়ারেন্স। কোহিয়ারেন্স তো আগে আগে দেখেছি আমরা, যে কানেক্টিভিটি। লেক্সিক্যাল রিসোর্স একই জিনিস, ভোকাবুলারি। স্পিকিংও একই জিনিস, খটর মটর আন্দাজি শব্দ ব্যবহার না করা, যা জানি সঠিক সেটি ব্যবহার করা। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি একই জিনিস। এখানে এক্সট্রা আসছে প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশনের উপর আমি ক্লাস নেব। হ্যাঁ, মানে স্পিকিং মডিউল রবিবার দিন আমরা স্পিকিং মডিউল থেকে শুরু করব, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমরা জানতে পারবো। তবে জাস্ট ইন্টারেস্টিং একটা জিনিস দিয়ে শেষ করি, যে ফ্লুয়েন্সি বলতে কি বোঝায়। ফ্লুয়েন্সি বলতে আন্দাজি মান্দাজি দ্রুত কথা বলার চেষ্টা করা বোঝায় না। ফ্লুয়েন্সির ভেতরে এক নাম্বার আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে, বোধগম্য হতে হবে। দুই নাম্বার শ্রুতি মধুরও হতে হবে, শুনতে যাতে ভালো লাগে, নাহলে কমিউনিকেশন এফেক্টেড হয়। নাম্বার থ্রি হচ্ছে আননেসেসারি পজেস, বা বেশি থেমে যাওয়া, এটা হওয়া যাবে না। তাহলে এর ভিতরে কোনোটাই তাড়াহুড়া করা বলি নাই। তাহলে এখন আমি একটু বোঝাই ফ্লুয়েন্সি বলতে কি বোঝায়। ধরেন আমি আননেসেসারি তাড়াহুড়া করার চেষ্টা করলাম, আমার ইন্ট্রোডাকশন দিচ্ছি। Well, my name is Kazim Mohammad Shafi Iqbal. People call me Shafi, so you can call me Shafi as well. And some of my friends call me Iqbal as well. And I have another call name that is Shubhra. And then I graduated from University of Dhaka from the Department of Applied Physics and Electronics. And thereafter, I got my MBA from IBA, which is known as Institute of Business Administration, from the same university, that is Dhaka University. এখন কেউ যদি বলে যে বাবা রে বাবা কি মানে কি সুন্দর বললো, দ্রুত বললো, এইটা খুব বাজে স্পিকিং ছিল।
কারণ কমিউনিকেশন ব্যাহত হয়েছে না, শুনতে একটা মানে মানে প্রথম দিকে ভালো লাগলো, শেষে বিরক্তি লাগছে না, এইটাকে ফ্লুয়েন্ট বলে না। এটা শ্রুতি মধুর হয় নাই, এটা আননেসেসারি তাড়াহুড়া করছি। যদিও আমার আননেসেসারি পজেস ছিল না, তারপরে এটা ফ্লুয়েন্ট হয় নাই। ফ্লুয়েন্সিতে শুনতে ভালো লাগবে, মানুষ সুন্দর করে শুনবে এবং বুঝবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যেমন ওইটাই এখন আমি বলি, দেখেন, দেখবে যে কত ভালো লাগতেছে শুনতে। Well, my full name is Qazi Muhammad Shafi Iqbal, and that's written on my passport as well. Therefore, that's my official name, and people call me Shafi, so you can call me Shafi as well. And I have another call name. My friends, members of my family, they call me Shubro. So I have three names to be called. And as for my educational background, I graduated from Dhaka University. The department was Applied Physics and Electronics. And after that, I had my Masters of Business Administration MBA from the same university, from IBA, commonly known as Institute of Business Administration. And that's all about my introduction of my name and my educational background. Thank you. শান্তি লাগছে না শুনতে? I had control on my speech. এইটাকে বলে ফ্লুয়েন্সি। সো দেয়ারফর ভোকাবুলারিতে যেমন খটর মটর শব্দ বাদ দিতে হবে, যে বলছিলাম না, সবকিছু আমাদের এক্সপেকটেশনের উল্টা। আসলে ভোকাবুলারিতে খটর মটর শব্দ মানে মানে শব্দ ব্যবহার করার প্রবণতা খুব খারাপ, বলে দিলাম, বাদ দিবেন। যা সঠিক জানবেন সেটি ব্যবহার করবেন। স্পিকিং এ আননেসেসারি তাড়াহুড়া করার চেষ্টা করা বাদ দিবেন। হ্যাঁ, খুবই অসভ্যের মতো শোনায়, খুব আর্টিফিশিয়াল শোনায়। আপনি আমার মতো যদি সুন্দর প্রোনাউন্সিয়েশন, আপনি যেহেতু ট্রেনার না, আপনি প্রোনাউন্সিয়েশন নিয়ে বেশি কেয়ার নেন না, এটাই স্বাভাবিক আমাদের দেশের মানুষের, তাহলে আপনি ওইটা বাদ দেন, আমার প্রোনাউন্সিয়েশন সুন্দর, ওইটা বাদ দেন। আপনি আপনার প্রোনাউন্সিয়েশনই করেন, কিন্তু আমি যেই তাল লয়ে কথা বললাম, কন্ট্রোল রেখে কথা বললাম, যে শুনতে ভালো লেগেছে, ইন্টারেস্ট লেগেছে মানুষটার ইনফরমেশন শুনতে, এইটুকু মেনটেন করেন, দ্যাট ইজ কল্ড ফ্লুয়েন্সি। আজকে ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। মোটামুটি অনেক সময় হয়ে গেছে, 11:50 বাজে। তবে প্রশ্ন থাকলে আমি একটু অল্প মানে স্বল্পতে উত্তর দিয়ে আজকে শেষ করে দেব। কোনো প্রশ্ন আছে কি? আমি চেষ্টা করেছি একেবারে মানে ভেতরে ঢুকে টোটাল আইএলস ফ্ল্যাটটার সব রুম ঘোরায় দেখানোর জন্য। তো আগামী রবিবার আমরা রাত 10টায় স্পিকিং মডিউল শুরু করে দেব, মানে একটা মডিউলে ঢুকে যাব। হ্যাঁ, মানে তখন আমরা ফ্ল্যাটের ভিতরে মালপত্র আনা শুরু করব থাকার জন্য। So speaking module on Sunday from 10 p.m. আচ্ছা, যেটা করবেন সেটা হচ্ছে, অনেক কিছু আছে, অনলাইন ম্যাটেরিয়াল আছে, অনেক ধরনের বই আছে, বাট সবসময় অফিসিয়াল গাইডটা ইউজ করা ভালো। হ্যাঁ, এটা হচ্ছে আইএলস কেমব্রিজ। আইএলস কেমব্রিজ সিরিজ আছে 1 to 18, মানে আইএলস কেমব্রিজ 1, কেমব্রিজ 2, কেমব্রিজ 3 থেকে কেমব্রিজ 18 পর্যন্ত। ঠিক আছে, 18টা বই আছে। যদি আপনি মানে কম প্র্যাকটিস করতে চান, মানে কম মানে 18টা আসলে প্র্যাকটিস করার টাইম পাওয়া যায় না, আপনি 10 to 18 কিনতে পারেন, 10 to 18 কিনতে পারেন। তবে 1 থেকে 18 অনলাইনে ফেসবুকে যদি আপনি দেন কেমব্রিজ বুক, আইএলস কেমব্রিজ বুক, ঠিক আছে, এই 18টা বই এই 700-800 টাকার ভিতরে আপনাকে মানে হোম ডেলিভারি দিয়ে যাবে। তো থাকুক, সমস্যা কি, ইটস চিপ, সস্তায়। ঠিক আছে না? তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড থ্যাংক ইউ ফর লেন্ডিং মি ইউর ইয়ার্স অ্যান্ড ফর হ্যাভিং প্যাশন্স, এবং ইন্টারেস্ট নিয়ে করবেন স্যার। হ্যাঁ, ঠিক আছে, যে আমি ভর্তি হয়েছি ক্লাস করতে হবে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, যে আমি ভালো টেকনিক শিখবো, আইএলস কে দেখে ছাড়বো, স্কোর পাবো না মানে ফাজলামি নাকি? ঠিক আছে, এরকম একটা জেদ রেখে করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান।